আজকে যে বইটির উন্মোচনের কথা, সে বইটির নাম হচ্ছে অন্দরের ঘর বাইরের ঘর, ডক্টর দেবাঞ্জন পান, এক মনোচিকিৎসকের সফর। আজকে এই বইটি নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা করা হবে। যারা আছেন আজকে উপস্থিত বিশিষ্ট জন, তারা হলেন সাইকোলজিস্ট জ্ঞানশ্রী মৈত্র, ডক্টর নির্মল ইন্দ্র, কবি অদিতি বসু রায়, কথাকার বিনত রায়চৌধুরী, গল্পকার বেতস্তা ঘোষাল, শ্যামশ্রী সাহা এবং ডক্টর দেবাঞ্জন পাল আছেন। অন্দরের ঘর বাইরের ঘর বইটির লেখক, মনোবিদ এবং মনোচিকিৎসক ডক্টর দেবাঞ্জন পান। আমরা কিছুক্ষণের মধ্যেই এই বইটি উন্মোচন করব এবং তার সাথে থাকছে আমাদের আলোচনা এই বইটি সম্পর্কে, বইটির পাঠক প্রতিক্রিয়া। যারা থাকছেন আজকে এই অনুষ্ঠানে তারা হলেন সাইকোলজিস্ট জ্ঞানশ্রী মৈত্র, ডক্টর নির্মল ইন্দ্র, কবি অদিতি বসু রায়, কথাকার বিনতা রায়চৌধুরী, গল্পকার এবং প্রকাশক বেতস্তা ঘোষাল, শ্যামশ্রী সাহা, ডক্টর দেবাঞ্জন পান এবং বিশিষ্ট আইনজীবী রমণী ঘোষাল। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রত্যেককে অনুরোধ করছি আসন গ্রহণ করবার জন্য। বই প্রকাশ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। আমি এক এক করে বিশিষ্টজনদের মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথমে ডেকে নিচ্ছি সাইকোলজিস্ট জ্ঞানশ্রী মৈত্র, ডক্টর নির্মল ইন্দ্র আসেননি না এখনো, কবি অদিতি বসু রায়, গল্পকার বিনতা রায়চৌধুরী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গল্পকার এবং প্রকাশক বেতস্তা ঘোষাল, অর্ণব বসু মহাশয়কে ডেকে নিচ্ছি মঞ্চে, অর্ণব ঘোষ মহাশয়কে ডেকে নিচ্ছি এবং ডক্টর দেবাঞ্জন পান, একাকী নই সংস্থার কর্ণধার এবং বিশিষ্ট আইনজীবী রমণী ঘোষালকে ডেকে নিচ্ছি মঞ্চে। অন্দরের ঘর বাইরের ঘর, এই বইটার কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে মনের হদিশ কেই বা জানে, সে হদিশ কেই বা জানে, কি যে থাকে মনের ঘরে কেউ জানে না। প্রথমে আমি বৃষ্টি সান্যালকে ডেকে নিচ্ছি আমাদের অতিথিদের সংবর্ধিত করবার জন্য। প্রথমে অনুরোধ করছি সাইকোলজি জ্ঞানশ্রী মৈত্রের কেউ সংবর্ধিত করবার জন্য। একটু হাততালি দিয়ে আপনারা অভিনন্দিত করবেন। অর্ণব ঘোষ মহাশয়কে শ্রদ্ধেয় অর্ণব ঘোষ সংবর্ধনা জানাচ্ছি। কবি অদিতি বসু রায়, গল্পকার বিনতা রায়চৌধুরী, তাকে সংবর্ধিত করার জন্য অনুরোধ করছি। বই এবং ডক্টর দেবাঞ্জন পান, বিশিষ্ট আইনজীবী রমণী ঘোষালকে সংবর্ধিত করার জন্য তার হাতে তুলে দিতে বলছি। গল্পকার এবং প্রকাশক বেতস্তা ঘোষাল, একটু জানাই কারণ আছে এই অনুষ্ঠানটার ব্যাপারে, যে আমরা সংবর্ধিত করলাম যে বইটি দিয়ে, সেটি হচ্ছে আমার কলকাতা, অসম্ভব সচিত্রময় বইটি। কলকাতার রহস্য ইতিহাস সমস্ত বইটির মধ্যে পাবেন। লেখিকা মালবিকা মুখোপাধ্যায় এবং একটি বই আছে দ্য ওয়েফেয়ার জুয়েলার্স, সুমন্ত বন্দ্যোপাধ্যায়,
দুটি খুব উল্লেখযোগ্য বই, মানুষকে অনুপ্রাণিত করবে, তার জন্য বইটি দ্বারা আমরা করেছি ভাষা সংসদের পক্ষ থেকে। আমরা এবার যাব আমাদের বই প্রকাশ অনুষ্ঠানে। তার আগে আমরা প্রতীকী একটা ওই উন্মোচন করতে যাইছি। তাই প্রকাশিত হচ্ছে আমাদের অন্ধের ঘর বাইরের ঘর বইটি, লেখক ডক্টর দেবাঞ্জন পান। উদ্বোধন করছেন জ্ঞানশ্রী মৈত্রী মহাশয়। হাততালি দিয়ে একটু অভিনন্দিত করবেন। প্রকাশিত হল ডক্টর দেবাঞ্জন পান্নের অন্ধের ঘর বাইরের ঘর। এর ঘর ডক্টর দেবাঞ্জন পান এক মনোচিকিৎসকের সফর। প্রত্যেকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রত্যেকের আসল ঘর থাকে মনের মধ্যে। আমরা বাইরেটা সবসময় সাজানোর ব্যবস্থা করি, তার আগে আমাদের মনটাকে সাজানোর প্রয়োজন। কখন ওখান থেকে প্রথম আলো আসে, তবেই না আমরা বাড়িটা দেখতে পাই। আমি প্রথমে অনুরোধ করব অন্ধের ঘর বাইরের ঘর বইটি সম্পর্কে বলবার জন্যে জ্ঞান শ্রীমতী মহাশয়কে। আপনি যদি আপনার এই বইটি সম্পর্কে কিছু বলেন। বইটি সম্বন্ধে আমি তো এখনো পড়িনি, তাই আমি তো এই সৃষ্টি তো মানে ভীষণ একটা নতুনত্ব। কিন্তু আমি ওই স্রষ্টার সম্বন্ধে কিছু বলি। দেবাঞ্জন পান হচ্ছেন একজন মানে এত গুণী মানুষ, আমি এরকম গুণী মানুষের সন্ধান আমার বাবা ছাড়া আর কাউকে পাইনি। ওনার জন্যে আমরা মানে সবাই খুব কৃতজ্ঞ, এবং উনি এত পরোপকারী, এত সবার সাথে মানে আপন করে নিতে পারেন সবাইকে, মানে এরকম দেখা যায় না। সত্যি মানে আমার ভাগ্য ভালো যে আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। আমার দেখুন এখানে বলার বেশি কিছু নেই, কেননা অনেক সুধীজন আছেন, অনেক গুণীজন আছেন, তারা আরও ভালো বলতে পারবেন। আমি তো অনেক দিন এই থেকে মানে বাইরে বিচ্ছিন্ন হয়ে রয়েছি, সেজন্য আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। নমস্কার। হ্যাঁ, আশা করি পরবর্তীকালে বইটি পড়বেন এবং ডক্টর দেবাঞ্জন পানকে এর পাঠক প্রতিক্রিয়া জানালে আরও বেশি খুশি হব। বইটি অবশ্যই পড়বেন। এই অন্ধের ঘর বলতে গিয়ে মনে পড়লো তারাশঙ্করের একটি লেখা কবি, সেখানে এক জায়গায় বলছে, এই খেদ আমার মনে, ভালোবেসে মিটল না স্বাদ, কুলালো না জীবনে, হায় জীবন এত ছোট কেনে। বিজ্ঞানীরা বলছেন আমাদের জীবনের পরিধি 28,835 দিন, দীর্ঘ সময়। তবু আমাদের সময় কুলায় কেন, হাতের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় কেন? আমি একটু ডক্টর দেবাঞ্জন পানের কাছে আসব। এই যে জীবন এত ছোট কেনে, এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন তার বইতে, একটু সবাই শুনতে চাইছে এই ব্যাপারটা নিয়ে। সবাই যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। বয়সে যারা ছোট তাদের ভালোবাসা। আমি ব্যক্তিগতভাবে খুব কৃতজ্ঞ আসিমার কাছে, কারণ আমি চেয়েছিলাম এবং আমার স্ত্রীও চেয়েছিলেন যে এই বইটির যে রিভাইজড সংস্করণটি প্রকাশ হচ্ছে আপনার হাত দিয়ে হোক, কেননা আমার চোখে দেখা আপনি অসম্ভব গুণী এবং ব্যক্তিত্বশালী একটি মানুষ, যার খবর হয়তো সবাই জানেন না। আমি খুব খুশি এবং অনেক ধন্যবাদ, আপনাকে প্রণাম। অর্ণববাবু আমার বিশেষ বন্ধু, আমার ডাকে কখনোই না বলেন না। বাকিরা যারা এসেছেন, দিদি এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি অসম্ভব ব্যস্ত একজন কথাকার, তার মধ্যে আমার এবং বিতস্তার ডাকে সাড়া দিয়ে এসেছেন, এটা আমার কাছে অনেকটা। অদিতি না আসলে আমি দুঃখ পেতাম, কেননা অদিতি আমাদের বহুদিনের বন্ধু, আর ওর লেখার আমিও ভক্ত। কাজেই
ও এসেছে, এটা আমার কাছে অনেকটা। বিতস্তা আর বিবেক, এদের নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, কেননা ওরা পাশে না থাকলে আমি হয়তো এই খুচখাচ যে লেখাগুলো বিভিন্ন জায়গায় লিখে থাকি সেই জায়গাগুলো হয়তো বেরোতো না। রম্মানি, ওর মতন বোন বোধহয় খুব কম পাওয়া যায়, উৎসাহ দিয়ে লেগে পড়ে থেকে খুঁচিয়ে, কাজেই তোমাকেও অনেক অনেক কৃতজ্ঞতা। আমাকে যেটা বিবেক বলল, আমার বইয়ের ওই শুরুর দিকে দু একটা লেখা আছে, আমি ওখান থেকে একটু পড়ার চেষ্টা করি। জীবন এত ছোট কেন? কোভিড অথবা নো কোভিড, শোক অথবা অশোক, বহতা জীবনের শিলালিপি থেকে উঠে আসা এর চেয়ে মর্মন্তুদ অথচ অমোঘ খেদোক্তি বোধহয় আর দুটি খুঁজে পাওয়া যাবে না। দিন যায়, কিছু রোদ্দুর বন্ধু হারায়, অথচ এক আয়ত আকাশ নির্মেষ অপলক চেয়ে দেখে বয়ে যাওয়া নদীর দিকে। ফুল মেশে ধুলোয় শুকিয়ে যায় কদমতলা। আহা নশ্বর, হে নশ্বর মানব জীবন! জেনে বুঝেও কোন সম্মোহিনী ঘোরে মানুষ কামান্দাকে আপন ভাইয়ের দিকে। শ্বেতাঙ্গ পা পিষে দেয় কৃষ্ণাঙ্গ গর্দান, পঞ্চায়েতি ভোট রঙে রাঙা হয়ে যায় অজয়ের জল, পোড়া বারুদের ধোঁয়া চেপে ধরে শৈশবের টুটি। দিন যায়, রাত যায়, কি খেয়ালে সংসারে পুতুলের মতো হাত পা নেড়ে কত শত দিন যায় কারখানা থেকে গৃহকোণ, গৃহকোণ থেকে কারখানায়। তারও অনেক পরে তারাশঙ্করের গল্পের ডাকাত সন্তান নিতাইয়ের মতো এক করুণ অনুভূতি নামে বুক বেয়ে কোন অতলে। জীবন এত ছোট কেন? এই অনুভূতিতেই নিতাই যখন কবি, বোধের জন্মে বোধিসত্ত্ব। স্কুলের পাঁচিল টপকে, ভগ্ন প্রেমে, যৌনতার অতৃপ্তিতে, এয়ার কন্ডিশনারের ইএমআইয়ের জন্য লড়ে, মোবাইলের নীল আলোয় অশান্ত ঘুমে সন্তান প্রতিপালনের এ জীবন মেরে কেটে গড়ে 4000 সপ্তাহের। 4000-এ উদ্বৃত্ত আমার জন্য কতখানি, কতখানি সময় শুধু নিজের আবেগের কাজের জন্য বাঁচা, নিজের জন্য কাজ করা। আমরা কবিয়াল কবে হব তবে? বেঁচে থাকার এই 4000 সপ্তাহের জীবনের কবষ্ণ আলিঙ্গন শেষ যদি হয় জরা এবং মৃত্যুতে, তবে তো জন্মের পরেই জীবন ছুটে চলেছে অন্তিমের পানে। তা কতখানি সময় পাচ্ছি হাতে, খরচ করছি কিভাবে? বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীতে একজন মানুষের গড় আয়ু ৭৯ বছর কিংবা ২৮,৮৩৫ দিন কিংবা ৬,৯২,০৪০ ঘন্টার। কি বিশাল, কি দীর্ঘ এই জীবনের অধ্যায়! এই বিপুল সম্ভাবনাময় জীবনের সময় দু হাতে আমরা খরচ করি কিভাবে? আসুন একটা হিসেব নেওয়া যাক। জীবনের কত ঘন্টা কাটে ঘুমিয়ে? ২৬ বছর। আমি লেখাটার থেকে একটু ছোট করে এক্সাপ্টস করে নিই, নাহলে হয়তো সবার কাছে বোরিং লাগবে। স্ক্রিন টাইম, আমাদের সমগ্র আয়ুষ্কালের ৮ বছর ৩ মাস কেটে যায় শুধু টিভির সামনে বসে। এখানেই শেষ নয়, সারা জীবনের ৩ বছর শুধু কেটে যায় সোশ্যাল মিডিয়াতে। খাবার খেয়ে, রসনা তৃপ্তি জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা খাবার খেতে এতখানি ভালোবাসি যে জীবনের 4.5 বছর কাটিয়ে দিই শুধু খাবার খেয়ে। শরীর চর্চা, সবচেয়ে হাস্যকর বোধহয় এই অধ্যায়টি। সারা জীবনের মাত্র 1 বছর 3 মাস আমরা খরচ করি শরীর চর্চার পিছনে। আরও কিছু সময়, সারা জীবনের 235 দিন আমরা কোনো না কোনো কাউন্টারে লাইন দিয়ে কাটাই। 115 দিন কাটায় হেসে। জানা গিয়েছে মহিলারা 136 দিন কাটান শুধু কোথাও বেরোনোর আগে তৈরি হতে। পুরুষরা সেক্ষেত্রে খরচ করেন 46 দিন। কাজে কাটে কতক্ষণ? গড়ে সমগ্র জীবনের মোটামুটি 13 বছর আমরা কাজ করে কাটাই।
সমগ্র সময় যোগ করলে দেখা যায় সঠিকভাবে একজন ব্যক্তি মোটামুটি 4821 দিন কাজ করেন। বাঁচল কি? আমি আবার বলছি, লেখাটা আরও অনেক বড়, আমি ছোট করে বলছি। এরপরেও হাতে থাকে 2997 দিন বা 8 বছর 2 মাস। এই সময় খরচ হয় যানবাহনে, সফরে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, শো দেখতে, পরিবারের নানা কাজে, গল্প বলতে এবং আরও কত কি করতে। আমার এই বিশেষ বন্ধুটি খেলার প্রচণ্ড ভক্ত, কাজে নেভিল কার্ডাসের নাম বললে উনি সবচেয়ে আগে লাফিয়ে উঠবেন। তো সেই নেভিল কার্ডাসকে বিশ্বাস করলে এই পরিসংখ্যানের স্কোরবোর্ড একটি গাধা বই কিছু নয়। কিন্তু যা রটে তার কিছুটা তো বটেই। সেই আপ্তবাক্যে ভরসা রাখলেও উপরের পরিসংখ্যানের যেটুকু নির্যাস তার তীব্রতাই বা কম কিসে? সাকুল্যে উদ্বৃত্ত সময় তাহলে এতটুকুই। সব কিছু ফুরিয়ে গেলে নদীর চড়ার মতো অবশিষ্ট সময়টুকু শুধু স্মৃতির। রোদ ছুটির বিকেল জুড়ে শুধুই তবে অতৃপ্তি এবং অপ্রাপ্তির গধূলি রং। সর্বদা আক্ষেপ, আহা যদি নিজের ভালোবাসার কাজটি করে যেতে পারতাম সঠিক সময়ে, আহা যদি ফটোগ্রাফির কাজটা করতাম মন দিয়ে, লিখতাম কবিতা, আঁকতাম ছবি, নিজের পক্ষে শুরু করতাম খুদে ব্যবসাখানি, ভেঙে যেতাম ফের গড়তাম, তাতে অন্তত জীবনের অন্তিমে পৌঁছে আক্ষেপ থাকতো না, জীবন এত ছোট কেন। এই লেখাটার সাথেই একটু অন্য ধরনের কিন্তু আরেকটা লেখা ছিল, আমি বিবেক সেটা একটু পড়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। নশ্বরতার অনুভব। মৃত্যুর, আমি আবার বলছি যে ছোট করে বলার চেষ্টা করছি বইটার থেকে। মৃত্যুর বোধ জরুরি। দ্য এপিক অফ গিলগামেশের নায়ক রাজা গিলগামেশকে তার অভিন্ন হৃদয় বন্ধুর মৃত্যুর পর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই উপনীত হতে হয় যে মৃত্যু অবশ্যম্ভাবী, নশ্বরতা অমোঘ এবং অনিবার্য। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। যে অনভিপ্রেত জরা ব্যাধি মৃত্যুর সম্ভাবনা সিদ্ধার্থকে গৃহত্যাগী করেছিল, ভেবে দেখুন তো সেই একই প্রশ্ন সব মানুষের মনে এক সময় আসে কিনা। এই নশ্বরতার উপলব্ধি খুব সহজ নয়। অস্থির তারুণ্যে তার উপস্থিতি নেই। প্রাপ্তবয়সে নানান মোহময় কুহকী অভিলাষী ব্যস্ততায় তার অস্তিত্ব ভুলে থাকি। তাহলে কোন সে সময় যখন বোধ এসে বিদ্ধ করে হৃদয়, জীবনের পিছনের দিকে তাকাতে বাধ্য করে সামনের কটা দিন পড়ে আছে তা হিসেব কষতে। স্ট্যানফোর্ড লাইফ স্প্যান ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এবং স্ট্যানফোর্ড সেন্টার ফর লংজিভিটির পরিচালক এবং মনোবিজ্ঞানী ডক্টর লরা কাস্টেনস্টিনের বক্তব্য মানতে হলে মাঝ বয়সী হচ্ছে সেই প্রকৃষ্ট সময়, যে সময় একটু সম্বিত ফেরা দরকার এবং সেই সময়ে স্থির করতে হবে ভবিষ্যতের গতিপথ। তার মতে মৃত্যু কতখানি অনিবার্য তা বোঝা মানুষের পক্ষে অত্যন্ত জরুরি। মৃত্যুর বোধই মানুষকে প্রকৃত কাজের প্রতি চালিত করে। প্রিয়জন হারানোর বেদনা তাড়িয়ে নিয়ে বেরিয়েছিল জাপানি বৌদ্ধ কবি ইশাকে। বোধহয় একটা সময় গিয়ে মনে হয়েছিল অনেক কিছু হারানোর পর একটি ফুটফুটে কন্যা সন্তান পেলেন, যার নাম দিয়েছিলেন সাটো। তখন বোধহয় ভাবতে বসেছিলেন এই আনন্দই বোধহয় চিরস্থায়ী। অথচ ভাগ্যের কি পরিহাস, সেই সাটোরও স্মল পক্স হলো এবং সে পৃথিবী থেকে বিদায় নিল। অকালে বৃন্তছিন্ন সে কুঁড়ির বেদনায় একটা অসম্ভব সুন্দর হাইকু রচনা করলেন ঈশা। The world of dew is, yes, a world of dew. But even so, আমাদের সারা জীবন ধরে আমাদের সকল হারানোর মধ্যে, সকল সান্ত্বনার বাণীর মধ্যে ইভেন সো কোথাও না কোথাও লুকিয়ে আছে মরণ রে তুহু মম শ্যাম ও সমান। এই উপলব্ধির জায়গায় পৌঁছতে হলে রবীন্দ্রনাথের মতো একজন মহামানব হতে হয়। সবার পক্ষে তা সম্ভব নয়। কতখানি আমি জীবন থেকে নষ্ট করছি আর কতখানি কাজে লাগাবো তার উপরে নির্ভর করে আফসোসের মাত্রা।
সুতরাং যে সময় হাতে আছে তাকে হেলাফেলা না করলে বরং অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা খেদোক্তিতে অনুতাপের ভার খানিক কম হয়। অনুতাপহীন চলে যাওয়া সব মানুষই চায় বা লক্ষ্য হওয়া উচিত, তাই নয় কি? ধন্যবাদ। অপূর্ব বিশ্লেষণ, নশ্বরতার অনুভব। আমাদের মধ্যে ডক্টর নির্মলেন্দ্র এসেছেন। আমার ডক্টর নির্মলেন্দ্রকে স্বাগত। হ্যাঁ, যেটা বলছিলেন ডক্টর দেবাঞ্জন পাল, মৃত্যু অনিবার্য। আই ডু নট ফিয়ার ডেথ। I had been dead for billions and billions of years of before. আমি জন্মেছিলাম, তার জন্য কষ্ট নেই, এ কথা বলেছিলেন মার্ক টোয়েন। আর সেই মৃত্যুর অনিবার্যতা এবং তার সাথে মনোবিজ্ঞানকে সুন্দর মেলালেন ডক্টর দেবাঞ্জন পাল। আর আগে যেটা বললেন, সত্যি জীবন তো ছোট নয়, বিস্তৃত, দীর্ঘ সময়, অনেক কিছু করার আছে। যদি খুব সন্তর্পণে জীবনের দিকে এক এক করে এগিয়ে যাই, ফাঁক ফোকর থেকে কিছুই গলবে না, মহার্ঘ সব হাতের কাছে থাকবে। এবার ফিরে যাচ্ছি যে এই বইটির প্রকাশক অন্দরের ঘর বাইরের ঘর, গল্পকার বিতস্তা ঘোষাল, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে, কারণ আজকে এত চারিপাশে রদ বেরিয়েছে, মিছিল আছে, সেটা অগ্রাহ্য করেও এত মানুষ আমাদের ডাকে এখানে এসেছেন, খুবই ভালো লাগছে। আজকে যে বইটি নিয়ে কথা হচ্ছে, এই অন্দরের ঘর বাইরের ঘর, কী বলবো, এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। যে নিরঞ্জনের সঙ্গে যখন আমার পরিচয় হয়েছিল, তার আগে থেকে ওই লেখাগুলো লিখছে এই সময় পত্রিকায়, কখনো বর্তমানে, কখনো অন্যান্য অনেক পত্রিকায় আমি পড়ছি ওই লেখাগুলো, এবং মাথার মধ্যে একটা পরিকল্পনা ঘুরছে যে এই লেখাগুলোকে যদি এক করে একটা বই করা যায়। তার কারণ নিজে লেখালেখি করি বলেই বোধ হয় এই মনের জগৎটা আমাদেরকে খুব টানে। বিনোদাদি আছেন, বিনোদাদিও জানেন বিষয়গুলো, যে মন নিয়েই কিন্তু আমরা লেখকরা বেঁচে থাকি। এই মন কখন কিসের দাসত্ব করবে সম্ভবত নিজেরাও বুঝতে পারি না। তো সেই ইমোশনগুলোকে যদি সায়েন্টিফিক্যালি দেখতে হয়, বৈজ্ঞানিকভাবে দেখতে হয়, তাহলে দেবাঞ্জন ছাড়া আমাদের গতি নেই। মানে মনে চিকিৎসক যারা, তাদের কাছেই আমাদের দৌড়াতে হবে। তো দেবাঞ্জনকে বলার পর দেবাঞ্জনকে বলার পর ও খুব প্রথমে বললো যে না না, এইসব কে পড়বে, কে কী করবে, শুধু শুধু কেন বইটা করবো, কী হবে পড়বেটাকে। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, পাঠকের আশীর্বাদ এবং মানে অনেকের আশীর্বাদ, নিশ্চয়ই ওর পেশেন্টদেরও আশীর্বাদ, ওর যারা অনুরাগী তাদের আশীর্বাদ, বইটি প্রথম সংস্করণ আমাদের বইমেলার মধ্যেই পড়ে গেছিল। তো আবার দ্বিতীয় সংস্করণ করতে হলো, এই জন্য একটা ধন্যবাদ। তার কারণ ওর লেখার সঙ্গে যারা পরিচিত তারা জানেন যে কোন জায়গায় নিয়ে যায় একটা লেখাকে। শুধুমাত্র সেটাকে একজন মনোচিকিৎসকের ডায়েরি বললে বোধ হয় ভুল হবে, তার কারণ এর সঙ্গে জড়িয়ে সাহিত্য, এবং সাহিত্য যখন একটা চর্চা হয় তখন ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এই বইটিও। সেদিক থেকে আমিও কৃতজ্ঞ পাঠকের কাছে এবং দেবাঞ্জনের কাছে আমাকে এরকম একটা বই করার সুযোগ দেওয়ার জন্য। আরেকটি বিষয় দেবাঞ্জন এখনই বলছিলেন এই বইটি নিয়ে কথা বলার জন্য সময়, যে বিষয়টাকে আমাকে খুব টেনেছে বইটা পড়ার প্রতি, মানে ফাইনাল প্রুফ যাওয়ার আগে যেহেতু আমি একবার দেখি পুরোটা ঠিকঠাক আছে কিনা, তার আগে আমার সহযোদ্ধা বিবেকবাবু দেখেন, তারপরে আমি একবার দেখি প্রিন্টে যাবার আগে, যেটা আমার মনে হয়েছিল যে খুব সহজভাবে ব্যাপারগুলোকে বলা হয়েছে। অনেক সময় বৈজ্ঞানিক বিষয় নিয়ে যখন আলোচনা হয়, বিশেষ করে আমাদের মনের জগতে যে সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া চলে সেগুলো নিয়ে যখন আলোচনা হয় খুব জটিল হয়ে যায়, তাই আমরা সাধারণত এই বইগুলো থেকে দূরে থাকি। কিন্তু এই বইটার মধ্যে কিন্তু সেরকম কোনো জটিলতা নেই। একজন পাঠক যে শুধুমাত্র
বিজ্ঞানের ছাত্র নয় সেও কিন্তু সহজে মনে ফেলতে পারবে এই বইটা। ফলে সব দিক থেকেই আমার মনে হয়েছে যে পাঠকের কাছে এমন একটা সম্ভার তুলে দিতে পারে, আমরা খুশি, অত্যন্ত খুশি। আর কি বলবো, বইটা আর নিয়ে একটু শুনতে প্রকাশক চাইছি, হিসাবে আর একটু শুনতে চাইছি যে একটা অংশ আছে ওখানে অলির কথা শুনবে কে, সেখানে কথা বলা হচ্ছে ভাষার ব্যাপারে, ভাষা এবং যোগাযোগ। যদি ছোট বয়স থেকে এটি শিশুকে বিভিন্ন ভাষায় তাকে দক্ষ করা হয়, আরও বেশি আমরা তার মন প্রাণ সেইভাবে দক্ষ হয়ে তৈরি হয়ে যায়। সেই সম্বন্ধে একটু শুনতে চাইছি। ভাষা সংসদ বলেই বোধ হয় বিবেকবাবু আমাকে কঠিন প্রশ্নটা করে ফেললেন যে ভাষা নিয়ে দেবাঞ্জনের বইতে কী কথা বলা হচ্ছে। কিছুদিন আগে এই রোববারই আমি একটি লেখা প্রতিদিনে লিখেছিলাম জগন্নাথকে কেন্দ্র করে এবং রথকে কেন্দ্র করে, এই রথ থেকে মনোরথে কীভাবে যায় সেটা নিয়ে লেখাটা ছিল মূলত। সেখানে একটি বিষয়ে আমি উল্লেখ করেছিলাম, তারপরে আমি বিবেকবাবুর প্রশ্নের উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে জগন্নাথের যে রথ সেটা বলা হচ্ছে, শাস্ত্রে বলছে, আমি নই, শাস্ত্রে বলছে আমাদের শরীরের যে 206টা হাড় এবং তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোর ভাবনা থেকেই তৈরি হয়েছে। তার কারণ ওপর থেকে যে চূড়াটা সেখান থেকে নিচে অবধি যদি আমরা ব্রেন থেকে আমাদের মাথা পা অবধি দেখি, তার পুরো স্ট্রাকচারটা হচ্ছে একটা রথ। দেবাঞ্জন এই বইটাতে যে মানে যে অংশটির কথা ও বললো, সেই অংশটিতে যেই বিষয়টা আমাকে টেনেছিল সেটা হচ্ছে ভাষা। যেহেতু ভাষা নিয়েই চর্চা আমাদের, তো সেই চর্চার মধ্যে দিয়ে দেখেছি সত্যিই তাই। যদি খুব ছোটোবেলা থেকেই এই ছেলে বা মেয়ে বা শিশুকে জেনারেলাইজ না করে যদি জেনারেলভাবেই বলি যে বাচ্চাকে অনেকগুলো ভাষা শেখানো যায়, তাদের কিন্তু ব্রেনের অনেকগুলো কোষ, আমাদের ব্রেনের মধ্যেও তো অনেকগুলো কোষ রয়েছে, সেই প্রক্ষোভগুলো অনেক বেশি জাগরিত হয়। এবং আমরা যে এখন খুব সহজে নিম্নাসিয়া বা এই বিষয়টা বলবো না, রম্মানির জন্য আমি রেখে দিচ্ছি, কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চলি। এবং একটা বয়সে এসে অ্যালজাইমার, যেটা খুব কমন একটা রোগ হয়ে গেছে এখন। এবং আমি নিজেও হয়তো কালকে কী করেছি মনে করতে পারি না অনেক সময়, কিন্তু দেখা গেল যে 20 বছর আগে বা 30 বছর আগে যে কথাগুলো ভেবেছিলাম বা যে বইটা পড়েছিলাম বা যে কবিতা মুখস্থ করেছিলাম সেটা খুব সহজে বলতে পারি। তার কারণ ওই বয়সটি এই যে বিভিন্ন ভাষা বা সাহিত্য পাঠের মধ্যে দিয়ে আমাদের ব্রেইনগুলোও অ্যাক্টিভ থাকে সেই সময়। তো আত্মার সঙ্গে যে ভাষার সম্পর্ক বা আমাদের শরীরের সঙ্গে যে ভাষার সম্পর্ক, ভাষা তো শুধুমাত্র ভাব বিনিময়ের কথা নয়, ভাষা হচ্ছে কী বলবো আমাদের আত্মা, সেই আত্মাকে ডাকার। আমরা যেমন ঈশ্বরকে ডাকতে গেলে চিৎকার করে, রামকৃষ্ণদেব বলতেন যে চিৎকার করে মা বলে ডাকো তবেই ভগবানের কাছে সেই আর্তি গিয়ে পৌঁছাবে। ঠিক তেমনি করে ভাষাটাও কিন্তু আমাদের সেই আর্তি, একটা মানুষের সাথে আরেকটা মানুষের সংযোগ স্থাপনের মাধ্যম ভাষা। এবার সারাদিন এই আর্টিকেলটাতেই দেবাঞ্জন লিখেছেন যে প্রতিটা মানুষের প্রতিদিন 1000 শব্দ অন্তত বলতেই হবে, নইলে ধীরে ধীরে আমরা ভুলতে থাকি, কারণ আমাদের কোষগুলো তখন আর সাড়া দেয় না। যদিও আমি নিজে প্রচণ্ড বকবক করি, কিন্তু আমার মনে হয়েছে যে বাচ্চাদের অনেক সময়ই আমরা বলি এত কথা বলো না, বিশেষ করে স্কুলে গেলে তারা যখন আমাদের সব বাচ্চাদেরই এগুলো মাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার বাচ্চা অত্যন্ত ডকেটিভ বলে দাঁড়িয়ে এসছে। সেই জায়গা থেকে এই লেখাটি বলছে মানুষকে কথা বলতে, যত বেশি কথা সে বলবে তত দিন তার নার্ভগুলো ঠিক থাকবে, তত সে অ্যালজাইমার থেকে নিম্নাসিয়া থেকে দূরে থাকবে এবং যোগাযোগ তৈরি হবে। এখন প্রশ্ন করাই যেতে পারে যে যোগাযোগ কি শুধুমাত্র কথা বলেই হয়? এখন আমাদের কাছে হাজার একটা মিডিয়া চলে এসেছে যোগাযোগের, তাহলে সেই মিডিয়াগুলোর ক্ষেত্রে যেটা হয় আমরা একতরফা প্রতিক্রিয়া পাই, কোনো ইমোশন থাকে না। কিন্তু আমাদের হিউম্যান বডি সবসময় ইমোশন থাকে, যার থেকে এতটুকু ভালোবাসা পাই আমরা তাকেই আঁকড়ে ধরি, যার থেকে একটু আন্তরিকতা পাই তাকে আঁকড়ে ধরি, এবং সেগুলো কিন্তু আমাদের শরীরেও নানানভাবে প্রভাবিত করে। সেই প্রভাবের জায়গাটা কীভাবে হয় সেইটা নিয়েই কিন্তু এই বিষয়টা। তাই জন্য আমি সকলেই অনুরোধ
করবো যারা আজকে বইটা মানে হাতে পাননি বা পড়েননি, তারা আমাদের আজকে এখানে অক্ষণেও বইটা বিক্রি হচ্ছে, রয়েছে সেল কাউন্টারে, আপনারা বইটা সংগ্রহ করুন, তাহলে বুঝতে পারবেন শুধুমাত্র এই বাহ্যিক আমি নিয়ে আমি একটা মানুষ নই। আমাদের ভেতরে চলা প্রতিনিয়ত যে সমস্ত বিষয়গুলো, সেটা নিয়েই আসলে আমি বেঁচে আছি। এগুলো না থাকলে একজন কোমায় চলে যাওয়া মানুষ আর আমার বাহ্যিক মানুষটার মধ্যে কোনো পার্থক্য নেই। আর ভাষা তো সেই সমস্ত ব্যবধানকে দূর করারই একটা মাত্র পথ। আশা করি বিবেকবাবুর ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সেটাই, অলির কথা শুনবে কে? এটার সঙ্গে দেবাঞ্জন কিছু বলবে কি? অলির কথা শুনবে কি? কিছু বলার আছে তোমার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ বিতস্তাকে। কবিতা যখন শুশ্রূষা, এটা একটি বইটির একটা পার্ট, সেখানে লিখছেন দেবাঞ্জন। তো সেই সম্পর্কে আমি একজন পদ্যকারের কাছেই যাই। এখানে রয়েছেন পদ্যকার বিশিষ্ট কবি অদিতি বসু রায়, তাকে অনুরোধ করব কিছু বলবার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই দেবাঞ্জনদার কথা বলছে, আমি একটু বিতাস্তাদির লেখক এবং ভাষা সংসদের কথা তো হলো। যিনি এই বইটি প্রকাশ করার সাহস দেখান, তিনি কিন্তু একজন খুব বড় অনুবাদকও। আমাদের বাংলা ভাষায় খুব বেশি এরকম অনুবাদক নেই, যেটা আর বিতাস্তাদির যে অনুবাদ পত্রিকাটা আছে, হ্যাঁ, সেটার জন্য একটু হাততালি হয়ে যাক। কারণ আমরা নিজেরাই ভারতীয় যে আঞ্চলিক ভাষাগুলো, সেখানে যে কি লেখা হচ্ছে কি লেখা হচ্ছে না, বা আমরা কীরকম লিখছি, সে পৌঁছে দেওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ অনেক দিন ধরে করছে। বিতাস্তাদি, খুব ভালো লাগলো আজকে তোমাকে মানে এখানে তোমার ডাকে এসে। আর দেবাঞ্জনদার কথা আলাদা করে কি বলবো, দেবাঞ্জনদা হচ্ছে যে সময় এসে মনে হয় যে ভালো মানুষ মানে ভালো লেখক নয়, ভালো মানুষ মানে ভালো অভিনেতা নয়, ভালো মানুষ মানে ভালো ডাক্তার নয়, এই বিশ্বাসটা পুরো উঠে গেছে তাদের সমস্ত জায়গা দ্বিচারিতা দেখতে দেখতে। দেবাঞ্জনদা সেখানে একটা আশ্চর্য উজ্জ্বল ব্যতিক্রম আর কি, যে এত ভালো একজন চিকিৎসক, এত ভালো একজন মানুষ, এত ভালো একজন কবি। এবং আমি কবি বলবো, আমি অনেক কবিতা পড়েছি দেবাঞ্জনদার, বিতস্তাদি নিশ্চয়ই মনে রাখবে আগামী সংকলনে যদি পাওয়া যায়। আর গদ্য লেখা বলার আমার তো অন্তত ধৃষ্টতা নেই, কারণ বাংলা ভাষা এবং বাইরে ইংরাজিতেও দেবাঞ্জনদার যে এত অসংখ্য লেখা আছে, প্রবন্ধ এবং প্রথম সারির পত্রিকাতে বের হয়। তো সেখান থেকে একটা ছোট্ট আমি লেখা পড়েই বলছি, যে ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো লেখাটা আপনারা একটু সাবধানে থাকতে চাই, বিশ্বাস করো। তাই তো এক পথশিশুকে মিথ্যে চোর অপবাদে সম্মিলিত আক্রান্ত হতে দেখেও এক নপুংসক রাগ চেপে রেখে সরে পড়ি সন্তর্পণে। সাবধানে সযত্নে ব্রেনের ইনসুলাকে বাঁচিয়ে রাখবো বলেই না। সস্তার সহমর্মিতার কাজটাকে ব্যবহার করে ফেললে নিজের ব্যথা বিরক্ত বুঝবো কি করে? এই যে নিত্যদিনের প্রতিযোগিতা, তার মধ্যে সর্বোত্তম আর সর্বংসহা এরাই রইবে টিকে পাটিগণিতের করগোনা শেষ হলে। তাই ক্রমাগত ক্ষুদ্ধরা নাছর ব্রেইন শুধু তুলনা আর পিছিয়ে পড়ার ইস্তাহার নিয়ে বাজিয়ে চলে বিপদ ঘণ্টা। অনেক সময় অকারণে মাঝ দুপুরে নিচক ফিরে চলা দমকল গাড়ির মতো। এক নিরন্তর ভয় পাওয়া তটস্থ অ্যামিগডালা অতশত বোঝে না কোনটা আসল আর কোনটা নকল বিপদ সংকেত। তার কাজ শুধু সতর্ক করে যাওয়া অস্তিত্বের অনেক মন গড়া সংকেতকে জীবন সংশয় ভেবে অহরহ ভুল করে সারা জীবন জুড়ে সে কারণেই বেজেই যায় সেই কাতর কলিং বেল। আর অবুঝ ব্রেইন যে শুধু নিরাপত্তা আর বাঁচিয়ে রাখার স্বরলিপি বোঝে, তাই তার এস্ট্রাজের দ্রুত তালে কেবলই ফাইট অর ফ্লাইটের ঝড়ের সুর। টের পাওয়া যায় না ঠিকই তার শব্দ, কিন্তু অজান্তে চলতেই থাকে তার নিঃশব্দ বিপ্লব ওই ট্রেস হরমোন কর্টিজলের ক্রমাগত আক্রমণে। আমার হৃৎপিণ্ড ঠিক টের পায় তার উপস্থিতি। হৃৎস্পন্দন দ্রুত হয় অলক্ষ্যে, অকারণ উপলক্ষে বৃদ্ধি পায় রক্তচাপ, ক্রমশ তার অভিঘাত এসে পৌঁছায় মস্তিষ্কে। ঘুম ধরা এক হিপোক্যাম্পাস সবার অলক্ষ্যে জমি হারায়, ক্লান্ত হয়ে পড়ি। শরীর শুধু নয়, মনেও। স্মৃতি প্রতিশ্রুতি বলে এক অবিরল মানব মর্মর পৃথিবীর সংসারে একা একা হতে থাকি অবশেষে।
তবু বেঁচে থাকি, হয়তো এই আবাল্য আশীর্বাণীর অনির্দিষ্ট অনুকম্পায়। এত বেনজলের স্রোতেও অটুট থাকে প্রিফ্রন্টালের ডালমাটা প্রাচীর। আজীবন এই সাবধানে থেকোর অপ্রেমেয় আদর হয়তো বেঁধে রাখে মন মেজাজের মণিকর্ণিকা ঘাট। লোভ, দুঃখ, বিরহ, বেদনার অনিবার্য দহন থেকে। বড় ঝিঝি ঢাকা কুয়াশাময় পথ যে গো, শুধু পা টিপে টিপে চলেছি ওই সাবধানে থেকোর আলোকিত জ্যোৎস্নায়। আমি জানি আমার মতো তুমিও, তাই তোমাকেও বলি সাবধানে থেকো। ইতি দেবাঞ্জন। নমস্কার। ধন্যবাদ অদিতি বসু রায়কে। আমরা এই প্রসঙ্গে আসতাম, খুব ভালোভাবে তিনি উপস্থাপনা করলেন। মেল স্ট্রিপ বলেছিলেন যে মানুষের জীবনে মহান উপহার হলো এমপ্যাথি, অর্থাৎ সহানুভূতি, সহমর্মিতা। আমাদের মধ্যে কিন্তু সে কি অমিত শক্তি নিয়ে আছে। এই সহানুভূতি অন্যের চোখ দিয়ে দেখা, অন্যের কান দিয়ে শোনা এবং অন্যের হৃদয় দিয়ে অনুভব করা যায়। সেই এমপ্যাথি নিয়ে আমি আবার শুনতে চাইছি ডক্টর দেবাঞ্জনের পানের কাছ থেকে। রোবটের হাতে নেই সেই সহমর্মিতার ওম। তুমি যদি কিছু বলো এই সম্পর্কে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা এটা আমার একটা প্রিয় বিষয় যে সহমর্মিতা আমরা হারাচ্ছি। নিত্যদিন বলে যায়, নিজেকে সাবধান করার চেষ্টা করি, অন্যদেরও বলি। অনেক সময় সেটা বারবার ভীষণ পৌনঃপুনিক মনে হয় হয়তো, কিন্তু নিজেকে সরাতে পারি না ও জায়গা থেকে। তো লেখাটার নাম হচ্ছে রোবটের হাতে নেই সহমর্মিতার ওম। কাঠ চুল এলোমেলো, কি বা তাতে এলো গেল। সত্যি তো, কি বা এসে যায় উদাস পৃথিবীর। তাই বাউন্ডুলে পথ জুড়ে উড়ে যায় এক বগ্গা হাওয়া। রাস্তার পাশে অযত্নে পড়ে থাকে বেওয়ারিশ লাশ। কলঘরের কান্না, বন্ধ দরজার ওপারে হারিয়ে যায় বেসিনে জল পড়ার শব্দে। কত না বলা কথা প্রতিহত হয়ে হারিয়ে যায় শূন্যে। কখনো ভ্রুক্ষেপহীন সঙ্গীর নিদাগ ঔদাসীন্যে, অথবা প্রকাশ্য রাস্তার লাঞ্ছনা নির্বাক চেয়ে দেখে এক নির্লজ্জ স্থবির সভ্যতা। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সহমর্মিতা তো বেঁচে থাকার কথা ছিল, কারণ তা যে মানব মস্তিষ্কের কোষে কোষে স্বর্ণলতার মতোই জড়িয়ে থাকা চিরকালীন আবেগ। তাহলে তাই যদি হবে, তবে মানুষের প্রতি মানুষের এত উপেক্ষা, এত হিংসার উল্লাস উদযাপন কেন দেখি? একটু খুঁড়েই দেখা যাক না এই মানব জীবনের আবেগগত জমিনখানি। আমরা কথা বলছি মানুষের এমপ্যাথি নিয়ে, অথচ সহমর্মিতা যে শুধুমাত্র মানুষের একচেটিয়া মালিকানাধীন এক জমিদারি, তা ভাবলে কিন্তু ভুল হবে। অভিযোজনের হাত ধরে সহমর্মিতা মানুষের দেহ মনে অঙ্গীভূত হয়েছে। প্রথম বিজ্ঞানীরা এই এমপ্যাথি চিহ্ন খুঁজে পান বাঁদরের মস্তিষ্কে। সেখানে এমন কিছু কিছু কোষ আছে যা অন্য বাঁদরের সক্রিয়তা দেখলে উত্তেজিত হয়। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক, ক বাঁদর যখন একটি কাজ করছে, তখন তার মস্তিষ্কে যে কোষগুলি এই কাজের দরুন উত্তেজিত হচ্ছে, ঠিক সেই সময় তার কার্যকলাপ দেখে খ বাঁদরের মস্তিষ্কের একই কোষগুলি উত্তেজিত হচ্ছে। হয়তো সমপরিমাণে নয়, তবে খানিকটা হলেও উত্তেজিত হয়। অবাক করা এই কাণ্ডটি পর্যবেক্ষণের পর ওই কোষগুলির নামকরণ হয় মাঙ্কি সি, মাঙ্কি ডু নিউরন। পরবর্তীকালে ওই কোষগুলি নিয়ে গবেষণার হাত ধরেই এলো মিরর নিউরনের কথা, অর্থাৎ এমন কিছু নিউরন যাদের আয়নায় প্রতিফলিত হয় অন্য একজন ব্যক্তির আচার আচরণ। সমস্যাটা হলো, আমি অনেকটা ছেড়ে দিচ্ছি কেননা লেখাটা অনেকটা বড়। সমস্যাটা হলো অন্য জায়গায়।
অভিযোজনের হাত ধরে গোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য সহমর্মিতা যেমন অন্যতম শর্ত হিসেবে আমাদের মস্তিষ্কে জায়গা করে নিয়েছে, তেমনি এর বিপজ্জনক দিকটি হলো মানুষ কিন্তু সবসময় এই শিক্ষা নিয়েই বড় হয়েছে, শত্রুকে ঘৃণা করতে হয় ও যাদের আমরা ভালোভাবে চিনি না তাদের করতে হয় উপেক্ষা, অথবা অবিশ্বাস করতে হয় তাদের যারা আমাদের মতো দেখতে নন। সুতরাং সাদৃশ্য নেই এমন কারো প্রতি আমাদের সহমর্মিতা বোধ অনেক সময় জাগে না। এই যে বিভিন্ন গোষ্ঠী ও জাতির মধ্যে বেঁধে যায় দাঙ্গা, তার মূল কারণ নিজস্ব গোষ্ঠীভুক্ত সহমর্মিতা বোধের বাইরে মানুষ ভাবতে পারে না। জেনোফোবিয়ার একটা বড় কারণও হলো এটা। পরিস্থিতি বা আমি অনেকটা ছেড়ে দিয়ে বলছি, কেননা এর মধ্যে মস্তিষ্কের একটা বিজ্ঞান আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, অত সময় বোধহয় আমরা পাবো না। তো সুতরাং আমি অনেকটা স্কিপ করে গিয়ে একটু পেছনের দিকে চলে যাই। সেটা হচ্ছে এক বিখ্যাত দার্শনিক হেইদি মেমবম বলছেন, পক্ষপাতদুষ্ট সহমর্মিতাও প্রয়োজন ছিল বেঁচে থাকার জন্য, কারণ আমরা যা কিছু করি তা করি প্রয়োজনের তাগিদে, ফলে পক্ষপাতদুষ্টতা থাকবেই। তা সত্ত্বেও এমপ্যাথি না থাকলে আমরা অন্য ব্যক্তির অনুভূতিকে বুঝতে পারবো না এবং একটা বৃহৎ সমাজের অংশ হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারবো না। কার মতামত সঠিক সেই তর্কের মধ্যে না গিয়েও বোধহয় বলা যায়, এমপ্যাথি কিংবা র্যাশনাল কম্প্যাশন আজকের পৃথিবীর দরকার এমন কিছু মরমী মন যারা অন্যের অনুভূতির ইথার তরঙ্গে আন্দোলিত হবে এবং বাড়িয়ে দেবে সাহায্যের হাত। আদতে তলিয়ে দেখলে বুঝবেন, দর্শনের দ্বীপ আর বিজ্ঞানের বাতি, বিরোধ নেই কোনোখানে। একটা কথা তো সত্যি, এই অস্থির সময়ে প্রয়োজন সহমর্মিতার সলতে আর যুক্তিঋদ্ধ মমতার পেলব মোমবাতি। সেই আলো জ্বালানোর কাজটা বরং শুরু করা যাক স্কুলের ক্লাসরুম থেকে। কথায় আছে না, শুরুর আলাপ বেঁধে দেয় এক সুন্দর গানের সফল বিস্তার। না হলে মূঢ়তার স্মৃতিধন্য আত্মমগ্ন পৃথিবীর যে দুর্দশা হতে চলেছে, তাতে এআই আবিষ্ট মানব প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত তো? ধন্যবাদ ডক্টর দেবাঞ্জন পানকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শ্যামশ্রী সাহা, তাকে সংবর্ধনার জন্য ভাষা সংসদের পক্ষ থেকে বৃষ্টি সান্দাতে ডেকে নিচ্ছি। এবারে অনুরোধ করছি গল্পকার বিনতা রায়চৌধুরীকে কিছু বলবার জন্য। শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত আমরা সবাই কয়েকজন, সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন। আর যারা দর্শকরা বসে আছেন তাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি একটি অপরাহ্নের আলো। আজকের এই বিকেলের সুন্দর সময়টুকু আমি তাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ডক্টর দেবাঞ্জন পানকে আমি কিছুদিন হলো চিনি, এরকমই একটা অনুষ্ঠানে তার সাথে আমার পরিচয় হয়েছিল। তারপরে যখন তার লেখাগুলো পড়েছি তখন তাকে চিনে পড়েছি, আর তার আগে যখন পড়েছি ছোটো ছোটো লেখা তখন তো তাকে চিনতাম না। তাই পরিচিত একজনের লেখাপড়া আর অপরিচিত একজনের লেখাপড়ার মধ্যে একটু তফাৎ আছে, কিন্তু আমি ওনার অনেক লেখাই পড়েছি এবং ওনার কথা ধরেই বলছি, উনি কিন্তু খুব ভালো কবিও, বেশ ভালো কবিতা লেখেন। যে কটা আমি পড়েছি আমার খুবই ভালো লেগেছে। আজকের যে বইটি উদ্বোধন হলো, অন্দরের ঘর বাইরের ঘর, বইটা যে কোনো নতুন বই হাতে এলেই আমার আগে মনে হয় কতক্ষণে পড়ে শেষ করব। হ্যাঁ, বইটা পড়ে ফেলতে হবে খুব তাড়াতাড়ি, এবং পথে যেতে যেতেই পড়তে থাকবো। আমি এখানে বসেও পড়ছিলাম, তারপরে দেখলাম কেউ পড়ছে না, আমি একাই পড়ছি, সবাই কি ভাবছে। হ্যাঁ, তাই এবার গুটিয়ে রেখে দিলাম। তবে কিছুটা আমাকে দেবাঞ্জনবাবুই পড়ে শোনালেন, বিতস্তাও খানিকটা বললো, কিছু কিছু পড়া হয়ে গেল। তো বলছি, বইটা বহিরঙ্গটা দেখার সুযোগ পেয়েছি। দুটো পর্যায়ে আছে, প্রত্যেকটি পর্যায়ে 17টি করে পরিচ্ছেদ এবং একটি ছোট্ট ভূমিকাটাও খুব ভালো লাগলো। পরে বেশ গুছিয়ে ভালো করে পড়ব। তিনি একজন মনোচিকিৎসক। বইটার নাম অন্দরের ঘর বাইরের ঘর, এক মনোচিকিৎসকের সফর। সফর শব্দটি কিন্তু এখানে খুব মানে রাখে, খুবই তাৎপর্যপূর্ণ
এটা বার্তা হতে পারত, কাহিনী হতে পারত, খবর হতে পারত, তা না করে সফর। কেন সফর? তার চলার পথে চলতে চলতে মনোচিকিৎসক হিসেবে তিনি যা অনুভব করেছেন, দেখেছেন, সেগুলি আমাদের কাছে তুলে ধরেছেন। একজন লেখকের সঙ্গে কিন্তু একজন মনোবিদ, মনোচিকিৎসক, মনোবিজ্ঞানীর কিন্তু খুব গভীর সম্পর্ক। কেন বলুন তো? আমাদের সবাইরই কিন্তু মানুষের মন নিয়ে কারবার। আমি একটা গল্প লিখলাম, আমার নিজের জীবনের কথা বলছি। দেশপত্রিকা একটা গল্প লিখেছিলাম, সেই গল্পটা পড়ে একটি মেয়ে, একটি অল্প বয়সী মেয়ে আমার সঙ্গে দেখা করে। গল্পটির নাম ছিল মনে হচ্ছে তুমিই সে। গল্পটার নাম ছিল তুমিই সে। মেয়েটি আমার সঙ্গে দেখা করলো, আমি তখন কলেজ থেকে ফিরছি, কলেজে পড়াতাম তখন, কলেজ থেকে ফিরছি, মেয়েটি আমার সঙ্গে দেখা করে বললো যে আমি অমুক, কোনো এককালে আমার সে চারটিও নাকি ছিল। আমি কি বলো? বলো আপনার সাথে আমার একটা কথা আছে। আমি কী কথা? বলো আপনি যে এবার গল্পটা লিখেছেন তুমিই সে, এই গল্পটা না আমার কথা, আপনি কি করে জানলেন? বললাম তোমাদের মনের মধ্যে ঢুকে বসে থাকাই আমার কাজ, শুধু তোমার কথা না, ওর কথা, তার কথা, এইটুকু জানতে পেরে আমি একটুখানি যদি লিখি সেটাই আমার আসল কাজ। তা তোমার কি বক্তব্য? বলো আপনি যে লিখেছেন না যে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটি কিছু করে না, কোনো কাজ করে না, কিন্তু তার বাবা মা অন্য একজন সম্বন্ধ দেখে দিয়েছে বিয়ে দেবেন বলে। আমার জীবনে ঠিক এমন একটা ঘটনা ঘটেছে জানেন। আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে কিছু করে না, কাজ এখনও পায়নি, চাকরি টাকরি করে না, কিন্তু বাড়ির থেকে খুব চেষ্টা করছে বিয়ে দিয়ে দেওয়ার। আমি কি করব? আপনি তো ঠিক এই বিষয়ে একটা গল্প লিখেছেন, আমি কি করব? আইলাম দেখো আমি তো তোমার সামান্যই চিনি, তবু মন নিয়ে যদি আমি ভাবি, তোমার মন নিয়েও ভাবছি, তুমি বলো তো তুমি কি চাও, তুমি নিজে কি চাও? মনোচিকিৎসকের সঙ্গে কি একটু মিল হচ্ছে? হ্যাঁ, মনোচিকিৎসক কিন্তু এভাবেই বলেন, তুমি নিজে কি চাও? আইলাম ও বলছে আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছেড়ে যদি আমি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাহলে একটু সাহস করো, ছেলেটিকে আরেকটু সময় দাও। যদি তোমার এই কথাই মনে হয় যে ওকে ছাড়া আমি থাকতে পারবো না, তাহলে একটু সাহস করো, ওকে সময় দাও, দেখো হয় কি না, আগে ছেড়ে দিচ্ছ কেন? বলে তাহলে তাই করি। মানে ওর আমার উপর কি বিশ্বাস, আমি যদি বলে দিই হ্যাঁ তাই করো, তাই করবে। মানে একজন লেখকের প্রতি একজন পাঠকের বিশ্বাস, আমি সত্যি অভিভূত হয়ে গেছিলাম। তারপরে নাইলে কি আপনার নায়িকার মতন আমি বাড়ির লোকের কথাই শুনে নেব? আমি বললাম কি তোমার মন যা বলবে তাই করবে, শেষ পর্যন্ত কারো কথা শুনবে না, চোখ বুঝে নিজের মন কি বলছে দেখবে, নিজের মন যা বলছে তাই করবে। বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। এ আমার একটা সরাসরি পাঠকের সঙ্গে এরম করে আলাপ এবং এরম করে কথা, এখানেই কিন্তু আমরা বেঁচে থাকি। একজন লেখক না, আমি নিজে মহিলা বলে বলছি, প্রচুর কাজ আমাদের, জানেন তো, কিছু মনে করবেন না, আমার যারা ছেলে বন্ধুরা আছেন, আমরা না অনেক কাজ করি বাড়িতে, তো মানে প্রচুর কাজ, সংসারের কাজ, পড়াই, কলেজের কাজ, কলেজে পড়ানোর কাজ, খাতা দেখা তো একটা সাংঘাতিক জিনিস। 4 বার হেড এক্সামিনার হয়েছি, তারপরে কি নমস্কার করে বলে এসছে আমি আর নেবো না, কিছুতেই নেবো না, কারণ খাতা দেখাটা হচ্ছে একটা খুব বাজে কাজ আমাদের, কিন্তু দেখতে তো হবেই, বলুন ওরা তো আমারই স্টুডেন্ট। কিন্তু আমি কিন্তু গল্প খুঁজে পেয়েছি প্রতিটি জায়গা থেকে, গল্প কিন্তু আমি পেয়েছি। এই যে খাতা দেখছি, খাতা দেখতে বসে দেখি একজন খাতা যিনি দেখেছেন পরীক্ষক, তিনি আমাকে খাতা জমা দিয়ে গেছেন, তার মধ্যে 75টা খাতার মধ্যে 40 জন ফেল, বাকি পাস। হেড এক্সামিনারদের আপনারা এটা জানেন না হয়তো, হেড এক্সামিনার কিন্তু খাতা দেখেন না, তার কাজ না, খাতা দেখা তার কাজ না, তার ইচ্ছে হলে 5% খাতা দেখতে পারে, স্ক্রুটিনি হবে, তারপরে তিনি শুধু সই করবেন। স্ক্রুটিনি, আমার খুব ভালো স্ক্রুটিনিয়ার ছিল, 5 জন খুব বিশ্বস্ত স্ক্রুটিনিয়ার, তাদের উপর আমি খুব ভরসা করতাম। কিন্তু 45টা ফেল দেখে আমি রাত্রিবেলা খাতাগুলো খুললাম, খুলে দেখলাম যিনি পরীক্ষক খাতা দেখেছেন তাকেই পড়ানো দরকার, তাকেই পড়ানো দরকার, কারণ সে 16তেও 7 দিয়েছে, 8এও 7 দিয়েছে। আমি তো ফোন করলাম, গল্প কিন্তু জীবনের গল্প, আমি তাকে ফোন করে বললাম তুমি কি করে 16তেও 7 দিলে, 8এও 7 দিলে? বলে অত দেখে কি নম্বর দেওয়া যায়? আমার কিন্তু ক্ষমতা আছে ওর চিরকালের মতো এক্সামিনারশিপ কেটে দেওয়ার, কিন্তু আমি তা করলাম না। হ্যাঁ, আমি তো আবার একটু ওই যিনি বলেন একটু বোকা থাকতেই ভালোবাসি সারা জীবন, তো আমি তাকে বললাম তুমি বাকি যে কটা খাতা আছে একটু দিয়ে যেও, আর দেখতে হবে না।
তুমি দিয়ে যাও ভাই। সে নাচতে নাচতে সে পরের দিন দিয়ে গেল খাতাগুলো, কিন্তু ও জানে না যে ও কী করছে, ও কী ভুল করছে। হ্যাঁ, ওই খাতাগুলো হয় আমার অন্য কাউকে দিয়ে দেখিয়ে নিতে হবে, না তো আমাকে নিজেকেই দেখতে হবে। হেড এক্সামিনের খাতা দেখার কোনো নিয়ম নেই, তবু আমি রাতের পর রাত জেগে খাতা দেখেছি। নাইলে যারা অনেক কষ্ট, অনেক বাবা মা আছে বহু কষ্ট করে ছেলে মেয়েকে পড়াচ্ছেন, খাতা না দেখেই তাদের ফেল। তা আমি নিজেকে ক্ষমা করব কি করে? সেটাও গল্প, জানেন। এই মনোচিকিৎসক যেমন গল্প খুঁজে পায়, লেখকও সেরকম মানুষের কাছ থেকেই গল্প খুঁজে পায়। তাই বলে কি শুধু দুঃখের গল্প না, প্রেমের গল্প আছে, ভালোবাসার গল্প আছে, বন্ধুর গল্পও আছে। আমি সুখী কিয়কন বলি যে পত্রিকাটা এখন বেরোয়, ওর একটা ধারাবাহিক উপন্যাস লিখছি, এখন 2 বছর ধরে বেরোচ্ছে, আবার শেষ হয়ে যাবে। উপন্যাসটার নাম হচ্ছে বাসা ভালোবাসা। যখন আমাকে উপন্যাসটা লিখতে বলা হলো, তখন আমাকে বললো কি, বিনোদাদি একটা প্রেমের উপন্যাস লিখে দেবেন। আমি প্রেমের উপন্যাস আর এই বয়সে লিখবো না, লিখতে পারছি না, প্রেম টেম সব একদম ভুল। হ্যাঁ, হাসতে হাসতেই বললাম, তা তো হয় না, প্রেম চিরকালে চিরজীবী। লিখতে গিয়ে লিখতে লিখতে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত ভালোবাসা আমি খুঁজে পাচ্ছি চারপাশে, এত ভালোবাসা। যাদেরকে দেখছি, যাদেরকে দেখেছি, তাদেরকে নিয়েই লিখছি। সুতরাং মানুষের মনই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় কথা। মন, সে কী ভাবছে, কীভাবে দেখছে, কীভাবে চলছে, কীভাবে রিয়্যাক্ট করে। একটা লাইনের থেকে একটা গল্প হতে পারে, জানেন। আমি একদিন হসপিটালে দাঁড়িয়ে আছি, একজন ডাক্তারের জন্য অপেক্ষা করছি, কতগুলো অনেকে অপেক্ষা করছে। তার মধ্যে একটি ছেলে একটি মেয়ে পাশ দিয়ে যাওয়ার সময় বলে গেল, মেয়েটি ছেলেটিকে বলছে, জীবনে কোনো দিন ক্ষমা করবো না আমি তোমাকে। একটা লাইনই আমি শুধু শুনেছি ওর মুখে, তারপর ওরা চলে গেল। ওখান থেকে আমি একটা গল্প শুরু করেছিলাম, ওখান থেকে একটা গল্প হলো। হ্যাঁ, সে গল্পের বীজ যে কোথায় লেখা আছে, কোথায় লুকিয়ে আছে, এসে আমার কাছে ধরা দেবে আমি নিজেও জানি না। এবং আমাকে খুব খুব বেশি প্রভাবিত করেন মনোবিদরা, মনোচিকিৎসকরা। আমার অনেক বন্ধু আছে মনোচিকিৎসক, মনোবিদ, মনোবিজ্ঞানী। একজন মনোবিজ্ঞানী এবং একজন মনোবিদ কিন্তু মনোচিকিৎসক হন না, কিন্তু একজন মনোচিকিৎসক সবসময় মনোবিদ এবং মনোবিজ্ঞানী হন। তাই তো দেবাঞ্জনবাবু? সুতরাং তাদের সঙ্গে আমার খুব একটা মিল আছে। এই বইটা আমি নিশ্চয়ই পড়বো দেবাঞ্জনবাবু, এবং আমি চাই এই বইটা সবাই পড়ুক, যাদের পক্ষে সম্ভব বইটা কিনবেন। এটাই হচ্ছে আজকের মূল কথা, যে বইটা সবার কাছে পৌঁছে যাক, ভালোবাসুক। হ্যাঁ, আমরা যারা উপস্থিত আছি তারা ওনার অভিনন্দন দিচ্ছি এবং ওনার বইটির সার্বিক সাফল্য কামনা করছি। নমস্কার। বিনোদাদি যে সুপ্রতিষ্ঠিত গল্পকার বোঝাই গেল, তো বিনোদাদির কাছে বিনত রইলাম এই বক্তব্যের জন্য। ডক্টর নির্মল ইন্দু বেরিয়ে যাবেন, তারা রয়েছে, তো আমি নির্মল ইন্দুর কাছে চলে আসছি বক্তব্য রাখবার জন্য। আমার অনেক কিছু বলার আছে, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা দেবাঞ্জনের জন্যে, কিন্তু আমি বেশিক্ষণ সময় নেব না, আমাকে আর একটা অনুষ্ঠানে যেতে হবে। দেবাঞ্জনের পরিণতি আমি অনেক দিন ধরেই দেখছি, কিন্তু তার আগে যে ও কতটা পরিণত ছিল সেটা আমি ওর একটা ছোট্ট একটা লেখা থেকে আমি বুঝতে পেরেছি এই বইটা পাবার পর, যে বীজ কোথায় লুকিয়েছিল। আমরা মডার্ন মেডিকেল সায়েন্সে জেনেটিক্সের ব্যাপারটা নিয়ে এখন খুবই সবাই জানে, সেই জিনের মধ্যেই বীজ থাকে, এবং সেটা দেবাঞ্জনের এই ছোট্ট 4 লাইনের লেখা আমাদের বুঝিয়ে দিয়েছে। দিদা, বই পড়ার মজা তোমায় দেখে শেখা, গল্প শোনার আনন্দ, তাই আবল তাবল যাই লিখি, আমি ঠিক জানি আর কেউ পড়ুক না পড়ুক তুমি ঠিক পড়তে। আমার এই লেখাটুকু পড়ে আমার অনেক প্রতীতি, অনেক বিশ্বাস আরও দৃঢ় হলো যে বীজ সুপ্ত থাকে, উপ্ত হয় পরে। সুতরাং আমাদের বাবা মায়েদের বিশেষ করে ধৈর্য ধরতে হবে। রিসেন্টলি দেবাঞ্জনের একটা লেখা পড়লাম, বর্তমানে খুব সাম্প্রতিক, যে ছেলেদের, শিশুদের মানে ছেলে মেয়েদের মারবেন না, তা
সেটা পড়ে খুবই ভালো লাগলো। তখন আমার ছেলেকে বললাম, সে এখন উপস্থিত পেছনে, সেও ডাক্তার, বললো তুই এই লেখাটা পড়িস। তার একটি 7 বছরের ছেলে আছে, খুব ইন্টেলিজেন্ট, সেটা একটা অল ওয়ার্ল্ড একটা ম্যাথামেটিক্যাল একটা এতে স্ট্যান্ড করে বাইরে টাইরে যাবার ডাক পেয়েছে। 7 বছর বয়সে তার একটা অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড। তা যাই হোক, সেও মারটার খায় বাবা মায়ের কাছে। ওদের এই লেখাটা আমি পড়তে বলেছি। তা এই লেখাটা পড়ে বুঝলাম জেনেটিক্সের মানে অবদান, জেনেটিক্সে আমাদের আইডিয়া কত এক নিয়ে গেছে। তা দেবাঞ্জনও একদম ছোটোবেলা মানে মানে মধ্য বয়সে বা তারও আগের থেকে যখন আমরা একসঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, ও লিখতো আমিও লিখতাম। আমাদের একটা হসপিটালে আমরা একটা ম্যাগাজিন বার করেছিলাম। তা ও বললো না না আমি কবিতা লিখবো না। তাহলে আমি বললাম তোমার যে কবিতাগুলো আমার কাছে আছে তার থেকে আমি 4টে বেছে কি দিতে পারি তো ওই ম্যাগাজিনে আমি উদ্যোগী ছিলাম। বলে হ্যাঁ দিন। সেই কবিতা 4টের মধ্যে নাম ছিল একসঙ্গে কবিতা চতুষ্টয়। তা সেটা তখনই আমি বুঝেছিলাম আমি একজন প্রতিভাবান লোকের মানে এখন তার পুরোটা যেটা বললাম উক্ত হবে সময়েই, এবং আমার সঙ্গে সেই দীর্ঘদিনের যোগাযোগ। আমি বেশি সময় নেব না, অনেক দেরি হয়ে গেছে, আরও হয়তো কেউ বলবেন। তা এখানে পুরো বইটা আমি মানে খুঁটিয়ে এখনও পড়ে উঠতে পারিনি। যখনই সময় পাই এই বইটাই উল্টাই, অন্য এখন আর কিছু পড়ছি না খুব একটা। তা সেখানে দেখলাম আমার ভাবনার সঙ্গে ওর ভাবনা এখনও মিলে যায়। আশ্চর্য এটা, কারণ ওর সঙ্গে আমার বয়সের ডিফারেন্স, কিন্তু মানসিকতায় অনেকটাই কাছাকাছি। দেবাঞ্জনের এই বইটা নিয়ে আমি দেখলাম একটা লিখেছে বোকা হতে যায় যারা তাদের জন্যই লেখা। এবং ওই বিতস্তাই আমার একটা কবিতার বই এই বছরেই দেবাঞ্জনের কয়েকদিন আগে বার করেছে, সেখানেও আমি ওই বোকা নিয়ে একটা কবিতা লিখেছিলাম। এবং সেই যে ঘটনাটা কাগজে বেরিয়েছিল সেটা দেবাঞ্জন এখানে উল্লেখ করেছে যে ওই বীরভূমের একটি বাবা, সে নাকি বোকা ছিল এবং বলতো আমি বোকা তাই আমি সবসময় ঠকে যাই। তা ছেলে ঠিক বুঝতে পারতো না বাবা এই কথা কেন বলছে, কিন্তু ওর মাথায় ঢুকে গিয়েছিল কথাটা। তখন ও বলছে যে আমরা স্বাভাবিকভাবে কী হবে বলার কথা যে আমি আর বোকা হব না, আমি বোকা না হলে ঠকবো না। সে কিন্তু উল্টো কথা বলল। সেই জন্যে সে খবরের কাগজের হেডলাইনে চলে এলো যে আমি বোকা হতে চাই। তা সেই বোকা ওই নিয়ে, তার নাম রিক, এখানেও বইটাতেও সেই রিকের কথাই দেবাঞ্জন লিখেছে। তার সম্বন্ধে আমি যেটা লিখলাম, আমরা জানি অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, অমলকান্তির বন্ধুরা কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ উকিল বা কেউ মাস্টার। আপনারা জানেন এটা একটা বিখ্যাত কবিতা। না, রিক ডাক্তার উকিল বা মাস্টার কোনোটাই হতে চায়নি, এমনকি রোদ্দুরও নয়। সে বোকা হতে চেয়েছিল। সে শুনেছিল ওর বাবা বলতেন বোকা বলে আমাকে সবাই ঠকিয়ে নেয়। তাহলে তো বালকটির বলা উচিত ছিল আমাকে চালাক হতে হবে, আমি আর তাহলে ঠকবো না। আশ্চর্য, ওর বয়স তো খুব কম। ও কী করে জানলো একবার ঠকানোর থেকে সহস্রবার ঠকা ভালো? ওর তো জানার কথা নয় শেক্সপিয়ারের সেই অমর কাব্যগাথা জীবন একটা মূর্খের গল্প। ওরে ছেলে, তুই সারা জীবন বোকা হয়ে থাক, তাহলে তোর জীবনের উচ্চাসার রথ কোনোদিন বল্গাহীন হবে না। তুই জেনে রাখ এই জীবন পর্বতের মুশিক প্রসবের মতন। তাহলে কেন তুই মুশিক দৌড়ে সামিল হবি বলতো? নমস্কার। নির্মলদা অপূর্ব সুন্দর বললেন। আমি আবার একটু ফিরে যাচ্ছি ডক্টর দেবাঞ্জন পানের কাছে। তিনি বলছিলেন নশ্বরতা সম্পর্কে। তো আমার জিজ্ঞাসা হচ্ছে যে নশ্বরতার সাথে মনোবিজ্ঞানের যে সম্পর্ক, ওটা যদি একটু বিশ্লেষণ করো খুব ভালো হয়। তাহলে খুব কঠিন প্রশ্ন করলে।
শোনা যাচ্ছে? খুব কঠিন প্রশ্ন করলে। নশ্বরতার এই বোধটা, এটা একটু অদ্ভুতভাবে আমার মধ্যে বারবার এটা ঘুরে ফিরে আসে। আমার মনে আছে বহু বছর আগে আমার স্ত্রী এবং আমরা একটা কোনো একটি আশ্রমে গিয়েছিলাম। তো এখনও পর্যন্ত কোনো গুরুর সঙ্গ নেবার সৌভাগ্য আমার হয়নি এবং আমার স্ত্রীরও হয়নি। লতা মঙ্গেশকর আর ওই নাসির উদ্দিন শাহ এখানেই আটকে আছি, কিন্তু আমাদের নানান কাজে যেতে হয়। সেরকম একটি কাজে একটি আশ্রমে আমরা গিয়েছিলাম দুজনে। তো উনি আমাকে বললেন আশ্রম থেকে বেরিয়ে এসে যে ওখানে একটা জিনিস লেখা ছিল, তুমি খেয়াল করেছো? আমি উনি করেই বলছি, তার কারণ এখন মানে বাংলার টিভি যারা দেখেন তারা তো দেখছেন স্বামী স্ত্রী দুজনকে উনি করে বলা, আপনি করে বলাটা একটা মানে এটা খুব জরুরি একটা ট্রেন্ড যেটা আমাদের বজায় রাখতে হবে। তো উনি আমাকে বললেন বেরিয়ে এসে যে ওখানে একটি লেখা ছিল যে প্রতিদিন মৃত্যু চিন্তা করবে। আমি বললাম তো এই কথাটা খুব মরবিড না? পরে বাড়িতে এসে না আমার একটা খুব রিফ্লেকশন হচ্ছিল যে এটা হঠাৎ করে এরকমভাবে লেখা কেন। তখন আমার মনে হলো যে আস্তে আস্তে তখন বড় হচ্ছি, মানে বয়স হচ্ছে। ছোটোবেলায় যে জিনিসগুলো ধরো চাইতাম, তুমি যে প্রশ্নটা করলে, ছোটোবেলায় যে জিনিসগুলো চাইতাম আমি জানতাম তার নাম কি। কিছু পাবো, কিছু হয়তো পাবো না, আমি জানতাম। এখন ধরো মধ্যাহ্নে পৌঁছচ্ছি, রোদটা এমনভাবে যাতে ছায়াটা ছোট হচ্ছে, প্রশ্নগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, এই উত্তরগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, প্রশ্নগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আর সেই সময় আমার মনে হয় যে এই প্রতিদিন যদি এই জায়গাটা না ভাবি, জীবনের তাৎক্ষণিকতা, ট্রানজিয়েন্স অফ লাইফ, তাহলে বোধহয় ওই কালকে আমি ইন্দ্রাশিসকে বকেছিলুম কোনো একটা কারণে, ওকে বোধহয় একবার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কেন এই যে একটা ভেতরে ভেতরে অপরাধ বোধ যেটাকে নিয়ে পেরিয়ে যেতে হবে অনেক দিন, সেটা আমাকে খুব স্বস্তিতে রাখবে না। তা আমার মনে হয় যে তাৎক্ষণিকতার অনুভব আমাদের অনেক ভুল করতে বাধা দেয়। একটা জাস্ট বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে, একজন একটা খুব সুন্দর একটা লেখা ছিল নিলস বোরের, ফিজিসিস্ট, যার কথা সবাই জানেন হয়তো। ওনার একটা খুব সুন্দর একটা রয়েছে, কথা রয়েছে। কথাটা হচ্ছে যে the opposite of a true statement is a false statement, but the opposite of a profound truth is always a profound truth. নশ্বরতা যদি সবচেয়ে সেই প্রফাউন্ড ট্রুথ হয়, তাহলে এই জীবনটা হচ্ছে সবচেয়ে আরেকটা বড় পাশাপাশি প্রফাউন্ড ট্রুথ। এবং আমার মনে হয় সমস্ত আমাদের প্রতিকূলতা নিয়ে, আমাদের খুঁত নিয়ে, আমাদের সমস্ত অভিযোগ অনুযোগ, আমাদের অতৃপ্তি অপ্রাপ্তি সব নিয়ে আমাদের কিন্তু এই জীবনটার কথা বেশি বেশি করে ভালো করার কথা ভাবা দরকার। এটা তখনই সম্ভব যদি পাশাপাশি আমি আরেকটা প্রফাউন্ড ট্রুথ, নশ্বরতা, সেটার কথা বেশি ভাবি। একজন খুব নামকরা একজন, এটাও বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে, সান পেইন্টার বলা হতো, বব মিলার। তো বব মিলার উনি খুব সম্ভবত ইউএসএতে স্যান ফ্রান্সিসকো কোথাও থাকেন। তো ওনাকে উনি একদিন একজন ফিজিসিস্ট তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলো তো, একটা 5,000 পাউন্ডের একটা জল তুমি শূন্যে কি করে রেখে দেবে, কোনো সাপোর্ট ছাড়া? উত্তরটা হচ্ছে একটা ক্লাউড বানিয়ে। আমার এই আইফোনের ক্লাউড না,
রিয়েল ক্লাউড। উনিই বলছেন যে আমাদের যা 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 এই যে ছোট ছোট ত্রুটি, ছোট ছোট খুঁত, ছোট ছোট ইমপারফেকশন, সবগুলোই আসলে উইন্ডোজ টু দ্য ওয়ার্ল্ড। জীবন এরকম প্রচুর খুঁতে ভরা, এবং এই খুঁতগুলোর মধ্যে দিয়েই আমাদের কিন্তু জগৎ এবং জীবনকে আরও মিলিয়ে দিতে হবে। নশ্বরতার অনুভবটা সেখান থেকে আসে। এটা ভাবলে তবে এই প্রফাউন্ড ট্রুথটার কথাটা আরও বেশি করে প্রতিদিন আমার মনে পড়ে যায়। ধন্যবাদ, খুব সুন্দর বললেন। এখানে আলোচনা করতে করতে একটা কথা বারবার উঠে এলো, সহানুভূতির কথা। সত্যি সহানুভূতি না থাকলে আমরা বাঁচব কী করে? প্রথম বিশ্বযুদ্ধ পরে মানুষের অপরাধ প্রবণতা ছিল না, অপরাধ বোধটা ছিল না, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরও মানুষের মধ্যে অপরাধ বোধটা নেই, তাই এখন এত হানাহানি। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে প্রয়োজন, এ প্রসঙ্গে মনে পড়ছে একটি সংস্থার কথা, একাকী নই, যার কর্ণধার রমমণি ঘোষাল, বিশিষ্ট আইনজীবী। আমি ওর কাছ থেকে শুনে নেব, মানুষের পাশে দাঁড়ানো, মানুষ বড় কাঁদছে। এটা একাকী নয়ের আলোচনার জায়গা নয়, এটা সবচেয়ে আমার প্রিয় একটা মানুষ, যাকে নিয়ে আমার এলোমেলো একাকী নয় একটা রূপ পেয়েছে। আমার সাথে দেবাঞ্জনদার আলাপ বছর 5-6 আগে একটা অনুষ্ঠান করতে গিয়ে, তখন আমার একটা গুরুগম্ভীর ডাক্তারই মনে হয়েছিল এবং অসাধারণ বক্তা। কিন্তু পরবর্তীকালে যত আমি কাছে এসেছি, সেই সময় আমি বাবা মা দুজনকেই হারিয়েছি। আমার নিজের দাদা থাকলে বোধহয় এত ভালোবাসা পেতাম না যা দেবাঞ্জনদা আমাকে দিয়েছে। এবং শুধু আমাকে দিয়েছে বলে নয়, আমি একটা প্রফেশনাল উকিল থেকে আমি যে আজকে মানুষের মন নিয়ে এতটা ভাবি, এলোমেলো চিন্তাটা আমার মাথাতে ছিল, কিন্তু তার রূপটা কিন্তু পুরোটাই দেবাঞ্জনদার দেওয়া। আমার সংস্থাটা কিন্তু খুব সোজা কাজ করে। তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না। তো আমার কাছে যারা আসে, আমি বেশিরভাগ কাজ করি হচ্ছে ডিভোর্স আর ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে। তো সেখানের ভায়োলেন্সের শিকার ধরুন বাবা মা, বর বউ সবাই হয় ভায়োলেন্সের শিকার। এবং অনেক ক্ষেত্রে আমরা জানিও না যে আমরা যে মানে না জেনে যে ভায়োলেন্সের শিকার, মানে আমরা অনেকেই জানি না যে এটা সত্যি আমাদের উপর ভায়োলেন্স হচ্ছে। এখন তো অনেক রকমের ওয়ার্ড বেরিয়েছে যেগুলো আমাদের ছেলেমেয়েরা বলে, সেগুলো আমরা মানে ভাবতে ভাবতেই অনেক বয়স হয়ে গেছে আমাদের। কিন্তু সেইটাকে নিয়ে তার সাথে যে সত্যি মনটা এত জড়িত, এবং লোকের কাছে শুনতে 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 আমি দেখলাম আরে এই যে হিংসেগুলো হচ্ছে সবের সাথেই তো মনটা কানেক্টেড। তো আমার মনটা তখন খুব কেঁদেছিল। তো আমি 6-7 বছর ধরে খুব মানে আমিও একটু পাগলই আছি মনে হয়। তো ওই একই জিনিস নিয়ে ভেবেছি যে আরে এরা তো শুধু আমার কাছে ডিভোর্স করতে আসছে না, আমার কাছে এরা তো শুধু সন্তানের বিরুদ্ধে বলতে আসছে না বা বাবা মার বিরুদ্ধে বলতে আসছে না, এদের আরও কিছু আমি দিতে পারি আমার প্রফেশনের বাইরেও, আমার সমাজকে কিছু দেওয়ার আগে। ঠিক সেই মুহূর্তে দেবাঞ্জনদার সাথে আমার আলাপ, বললামই একটা অনুষ্ঠান করতে গিয়ে। তো এখন আমরা মোটামুটি একাকী নয় মাইন্ডসেটের সাথে আমরা সেটা কোলাবোরেট করে আমরা এখন মোটামুটি অনেকের কাছে পৌঁছেছি। দেবাঞ্জনদা যেটা বললো, একদম বাচ্চাদের নিয়ে শুরু করা যেটা দরকার, আমরা একদম প্রাইমারি লেভেলেই ঢুকেছি। স্কুল কলেজ এদেরকে প্রথম সচেতন করা দরকার। আমার পরিসরটা খুব ছোট ছিল যে শুধুমাত্র বয়স্ক বা স্বামী স্ত্রী এদের মধ্যে ঢুকবো। এখন আমি মোটামুটি কলকাতার আশেপাশে স্কুলগুলো থেকে কলেজগুলো এর মধ্যে ঢুকতে পেরেছি। তবে দেবাঞ্জনদার লেখা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই, কারণ যারাই পত্রিকা পড়ে তারা সবাই পড়েছে। কিন্তু এরকম ভালো মানুষ, তার পক্ষেই এই বই লেখা সম্ভব। এবং গুণ বোধহয় নেই, এরকম গুণ নেই। একটা লোক একাধারে কবিতা লেখে, কবিতা বলে, গান করে, মানে প্রত্যেকটা খুব রেগে যাচ্ছে আমার ওপরে এইগুলো বলছি বলে, কিন্তু এটা খুব সত্যি কথা যে মানে ওকে না পেলে আমার একাকী নয়ের স্বপ্নটা স্বপ্নই থেকে যেত।
আমার যদিও আমার একটা বড় পরিবার আছে একাকী নয়ের, তো আমার বাবা একটা কথা বলতেন, কথাটা আমাকে জীবনে আর কি একাকী নয় করতে সাহায্য করেছিল, যে লাভ লেজার বিম, যে ভালোবাসার ওতেই তুমি একমাত্র লেজার দিয়ে তুমি মানুষের মনে পৌঁছতে পারবে। তো এই পৃথিবীতে আমি এখনও 100% বিশ্বাস রাখি যে ভালোবাসাই একমাত্র প্রিভেল করবে। রোজ অত্যন্ত খারাপ মন নিয়ে মানুষ আমার কাছে আসে, মানে আমার ওপরে কেন কে জানে এক এক সময় দেবাঞ্জনদা হাসাহাসি করে যে তুমি আস্তে আস্তে কাউন্সিলর হয়ে যাবে, তোমাকে তোমার সব আমি যাদেরকে পাঠাচ্ছি ডিভোর্সের জন্য তারা বলছে যে আমার কাউন্সিলিংয়ের দরকার নেই, কিন্তু আমি জানি না, আমি তাদেরকে ভালোবাসি এবং ওই ভালোবাসাই আজকে এখনও আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আমি 100% বিশ্বাস করি যে পৃথিবীটা আবার নতুন হবে। এবং এই পাগল একজন যে আমাকে স্বপ্নটাকে সাকার করতে সাহায্য করেছে, কাজে এই বইটা অতিরিক্ত মানে পড়া দরকারি, কারণ বইটা মানুষের মনকে এত ভালো করবে এবং আমরা যেগুলো ভাবি সবই যে সায়েন্টিফিক্যালিও ট্রুথ, এই বইটা সেটার একটা মানে অকট্ট প্রমাণ। আমার প্রচণ্ড পড়া, কিন্তু আমি এর বেশি আমি একটু নিজে এলোমেলো, ফলে আমি বিনতা দিই বা কারোর মতো বোঝাতে পারবো না, কিন্তু এইটুকু বুঝতে পারবো যে এই বইটা পড়লে আপনাদের আবার নিজের মনের ওপর জোর আসবে। নমস্কার। ধন্যবাদ। এত কিছু পরে বলা যায় যে প্রশ্ন করতেই পারি, উত্তর এখন চাইছি না। সেটা হচ্ছে যে দেবাঞ্জন পান গল্প লেখো না কেন, সুন্দর কথাকার, তো লেখাগুলো বললে বোঝা যাবে যে অত বড় কথাকার না হলে লেখা যায় না। যাক, এবার আমার ফিরে আসছি পরবর্তী বক্তা সাংবাদিক সামর্শী সাহার কাছে। শুভ সন্ধ্যা। দেবাঞ্জনদা, রম্মানিদি, আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা এরকম একটা মননশীল অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাজটা না একটু অন্যরকম, সেটা হচ্ছে যে সারাদিন অভিনেতা অভিনেত্রীদের পিছনে ছুটে বেড়ানো এন্টারটেনমেন্ট জার্নালিস্ট, এবং মনে এক মুখে এক কথা, কারণ মনের কথা মুখে বললে কেউ আমার সঙ্গে কথা বলবে না, আর আমি যদি মনে এক মুখে এক না বলি তাহলে তাদের কাছে আমি অ্যাক্সেস পাবো না। আজকের এই যে বইটার যে নামটা দেখছিলাম, এই নামটাই আমাদের প্রথমে ভাবায় বাইরের ঘর আর অন্দরের ঘর। আমি খুব সাধারণ মানুষ, খুব সাধারণ একজন মানুষ, মনের গভীর বিশ্লেষণ এইসব কিছুই আমি বুঝি না। আমার আনাগোনা এই বাইরের ঘরেই। আমার মনে হয় এরকম অনেক মানুষ আছেন যাদের আনাগোনা এই মনের বাইরের ঘরেই। যেমন আমাদের দুঃখ পেলে আমরা কাঁদি, কষ্ট পাই, আমাদের আনন্দ হলে আমরা হাসি, এই ধরনের বাইরের ঘরে আমাদের আনাগোনা। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না আমাদের এই প্রত্যেকটা ইমোশনের পিছনে তার অতলে কি লুকিয়ে আছে, সেটাই আমাদের মনের অন্দরের ঘর। আরেকটা কথা বারবার আমাদের মাথায় আসে, যেটা বিনোদিও বলছিলেন, আমরা মনের কথা শুনবো না মাথার দিয়ে কাজ করব, ভাববো বা সিদ্ধান্ত নেব। এখানে সত্যি আমরা সাধারণ মানুষরা একেবারে নাবিশ। আমরা বুঝতে পারি না আমাদের মনের কথা শোনা উচিত না আমাদের ব্রেন কি বলছে সেটা শোনা উচিত। যারা খুব প্র্যাকটিক্যাল মানুষ তারা সাধারণত তাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেন, কিন্তু যারা খুব নরম মনের মানুষ তারা কিন্তু সবসময় মনকেই প্রাধান্য দেন এবং তাতে তারা ঠকেন, তারা জীবনযুদ্ধে হেরে যান, কিন্তু কোথাও যেন তারা জিতে যান। কারণ মন এমন একটা বস্তু, এমন একটা জিনিস যে মনের অতল নেই, আর যার অতল নেই, যার শেষ নেই, সেখানে কোনো শেষ পথও নেই, হেরে যাওয়ারও কিছু নেই। কোথাও যেন আমরা নিজেদের কাছে ঠিক থাকি যে না, আমরা হয়তো ভালো মানুষ বলে অনেকেই বোকা ভাবেন, কিন্তু আমরা মনের কথা শুনেছি, আমরা যেটা করেছি সেটা মন দিয়ে করেছি। অনেক সাহিত্যে কবিতায় আমরা সবসময় দেখে থেকেই শুনেছি, পড়েছি যে মনের জানলা খুলে দাও, গানেতেও আছে। কিন্তু জীবনের পথে চলতে গিয়ে এটা দেখেছি যে মনের জানলা না হাট করে খুলে দেওয়া মোটেও ঠিক না। আমরা যেমন ঘরের জানলায় জাল দিই মশা মাছি আটকানোর জন্য, কোথাও যেন আমাদের মনের জানলাতেও এরকম একটা পর্দা থাকা ভীষণ জরুরি, যদি আমাদের জীবনটাকে আমরা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তবে সব শেষে একটা কথাই বলবো যে দেবাঞ্জনদার সঙ্গে আমার মাঝে মাঝে আবদার করি যে স্যার এটা একটু এই বিষয়ে একটা লেখা দিন। এত মনের বিশ্লেষণ উনি করেন,
কিন্তু মনের দিক থেকে উনি এক অসাধারণ মানুষ, ওনার মনের কোনো পরিবর্তন হয়নি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর বললেন, ভালো লাগলো। এসব শুনতে শুনতে মনে হলো একটা মজার ব্যাপার। আপনারা সব এখানে বসে আছেন, শুনছেন, কিছু কিছু মানুষের মন কিন্তু অন্যদিকেও রয়েছে, অন্য কিছু ভাবছেন, কিন্তু শুনছেন এই প্রোগ্রাম। এই প্রসঙ্গে মনে পড়ল দেবাঞ্জন পানের একটি লেখা, এখন না কখন। সেখানে কিন্তু সেই বক্তব্যগুলি ফিরে এসছে। আমাদের তো বোধহয় হাতে সময় নেই, আমরা খুব দ্রুত এটা করতে হবে। এটা কাইন্ড অফ এ স্ক্রিপ্ট, খুব র্যান্ডামলি আমরা এটা ডিসাইড করি, এবং ইনফ্যাক্ট কালকে রাত্রের বেলায় যেহেতু এটা ঘরোয়া আলোচনার মতন হচ্ছে, বিবেক আমাকে ফোন করে, তখন রাত্রি প্রায় 8:45 এরকম, যে আমাদের তো এটার কোনো রিহার্সাল হয়নি, কিচ্ছু হয়নি, আমরা কিভাবে কি করব এটা। এই লেখাটা এই বছর, মানে গত বছর এই সময় পত্রিকার শারদিয়াতে বেরোয়, বড় লেখা, এখন না কখন। তো এই লেখাটা আমরা তখন ঠিক করি যে আজকে সব এই গুরুগম্ভীর আলোচনা, প্রচুর ভারী ভারী শব্দ, জীবন, মন, তারপর আবার তার মধ্যে মস্তিষ্ক ঢুকে গেলে সে আরও বিধিকিচ্ছিরি ব্যাপার, আর অদ্ভুত অদ্ভুত সব নাম, অ্যামিগডালা, প্রিফ্রন্টাল, বাপরে বাপ। তো তার মধ্যে একটু অন্যরকম কিছু হোক, তো সেই জন্য একটা ছোট্ট স্ক্রিপ্ট আমি বিবেককে রিকোয়েস্ট করেছিলাম। বিবেক বলল যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, কারণ লেখাটা অনেক বড়, তার থেকে খুব ছোট্ট করে। তো একটু পার্ট ও পড়বে, একটু পার্ট আমি পড়ব। আমরা এইটা করে শেষ করতে পারবো মনে হয়, কেননা 7:10-15 বাজে, আমাদের 7:30 পর্যন্ত এখানের বুকিং আছে। শুরু করি। ও দাদা, আরে ও দাদা, আপনি কোথায়? কি বোকা বোকা প্রশ্ন! চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি, চোখে কি নেবা? দেখতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ মশাই, দেখতে তো পাচ্ছি, সামনেই দাঁড়িয়ে, দিব্যি অস্থি, মজ্জা, মাংস, রক্ত সব কিছু নিয়ে বেশ কিছু কিলোর একটি চমৎকার সমাহার। তাহলে কিসের জন্য ডাকাডাকি? আমার চেয়েও ভালো কিছু দেখতে চান নাকি? আসলে ঘটনাটা হচ্ছে, আমি আপনাকে খুঁজছিলুম। আপনাকে মানে? এই তো আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, আমি সমস্ত কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এর মধ্যে যেমন আমার শরীরটা যেমন দেখতে পাচ্ছেন, তেমনি আমার সমস্ত পূর্ব অভিজ্ঞতাগুলো নিয়েও আমি আছি। কিছু 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 খারাপ তো আছেই, কিছু কিছু আবার মজার। ওহ, তার মানে বলতে চাইছেন যে আপনি শুধু এই আপনার শরীর এবং আপনার অভিজ্ঞতা, এর বেশি কিছু নয়? যা, এই কি মাথায় ঢুকলো? আমি শুধু এই, আমার আবেগ বলে কিছু নেই। বুঝলেন মশাই, এই আবেগ বস্তুটি হলো আমার জড়ুয়া ভাইয়ের মতন। আমরা কখনোই দুজনের থেকে আলাদা হই না। তার মানে আপনি শুধুই অস্থি, চর্ম, মজ্জা নন, বরং আপনার অভিজ্ঞতা, আবেগ সব নিয়ে অজস্র ফ্লেভারের বেশ একটা কম্বো মিল বলা যেতে পারে। আমি উৎসুক জানবার জন্য যে আপনি কোথায়, মানে কখন, মানে বুঝলাম না। এই তো আপনাকে তো এতক্ষণ ধরে সেটাই বোঝানোর চেষ্টা করছি। সামনেই দাঁড়িয়ে রয়েছি, আপনার সত্যি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চোখটাকে দেখানো দরকার। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, আমি তো চোখে দেখতেই পাচ্ছি। আপনি যে মিস্টার এক্স, আমার চোখে যে ভিজুয়াল কর্টেক্স আছে তা আপনাকে পরিষ্কার করে দেখাচ্ছে, চিনতেও পেরেছে। কিন্তু সত্যি কি বলুন তো, আপনি আদৌ এখানে আছেন, নাকি এই যে এখানে থাকতে থাকতেই আপনি অন্য কোথাও হারাচ্ছে আপনার মন? ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। আপনি কি সত্যি বিশ্বাস করছেন যে পুরো সময়টা আপনি আমার সামনেই রয়েছেন, এখানেই এখন রয়েছেন, আপনার অফিসে নেই, আপনার শেয়ার মার্কেটে যে নোটিফিকেশন বক্সটার দিকে মাঝে মধ্যেই চেয়ে থাকেন সেখানে নেই? বিশ্বাস করুন, আমি না খুব একজন পত্নীনিষ্ঠ স্বামী হতে চাইছিলাম, কিন্তু কি বলবো আপনাকে, সেক্স আর সেন্সেক্স এর মধ্যে আমার মনটা একদম সকালের মতো ঘুরে বেড়ায়। আহা, নিজের উপরে এতটা নিষ্ঠুর হবেন না, সকলেরই একই ঘটনা। এইসব করতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আসলে এই 1 টাকার কয়েনের মতো কোথায় আছে, কোথায় যে গলে যাচ্ছে, কোন খাঁজে ঢুকে পড়ছে, ধরাই পড়ে না। ঠিকই বলেছেন, আমিও কিন্তু আর ওই 1 টাকাগুলো খোঁজ করি না। মজার কথা কি জানেন, ওই 1 টাকাগুলোই হলো এই মুহূর্ত, এখন।
তাহলে আপনি বলছেন যেসব মুহূর্তগুলো এগিয়ে চলছে সেই মুহূর্তগুলো সব সরে সরে বেড়াচ্ছে বিশাল একটা স্রোতের মতন। তার থেকে এক্ষণকালকে যদি টক টক করে ধরে ফেলতে পারি তাহলে আমরা হ্যাপিলি লিভ এভার আফটার। কী করে বলুন তো? আপনি কিন্তু কিছুটা হলেও এক্ষণের মধ্যে রয়েছেন। এই যে আপনি আমার কথা শুনছেন, উত্তর দিচ্ছেন, এটা কিন্তু এখন বা এক্ষণের মধ্যেই থাকা। মুশকিলটা কি বলুন তো? এটা করতে করতেই আপনার মন তো চড়ুই পাখির মতো ফুরুত ফুরুত করে এডাল ওডাল উঠতে শুরু করলো। আর ওই মুহূর্তটায় আপনার মনে যা যা ঘুরছে বা ঘটছে কিংবা চোখের সামনে যা দেখছেন সেগুলো একটা একটা বিটকয়েন। এই তো আপনি সমস্ত ঘেঁটে দিলেন মশাই। আমি আইফোন 30 কিনবো ভেবেছিলাম, যেটা সবসময় আমাকে তড়িৎ গতিতে সব কিছু রিমাইন্ড দেবে, নোটিফিকেশন দেবে। এখন আমি এখনটা কোথায় খুঁজি? না না মশাই, ওসব আইফোন টাইফোন আপনাকে দিয়ে ওই জিনিসটা করতে পারবে না। আপনাকে যে টেকনোলজি করাতে পারবে সেটা কিন্তু আপনার মধ্যেই রয়েছে। কি বলছেন মশাই? আমার মধ্যেই রয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনার মধ্যেই রয়েছে, আর আপনি তা জানেনও না। সে আবার কি? কোথায় কোথায় আছে? আরে আপনার সামনে রয়েছে, যেটা আপনার সঙ্গে সঙ্গে চলছে। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বুকের ভেতর এই লাভ ডুব শব্দটা। না না না, লাভডুব নয়। লাভডুবের মধ্যেও কি বলে না, ওই 0.3 সেকেন্ডের মতো একটা গ্যাপ থাকে। বরং আপনি শ্বাসে ফিরুন, যেটা আপনার সবসময় চলছে। আপনি নিঃশ্বাসের সঙ্গে বাঁধুন এই এখনটাকে। আপনি নিজেকে বাঁধতে গেলে আর বারবার মনকে চঞ্চল হতে দিতে না চাইলে শ্বাসে ফিরুন, তাহলেই এখনে ফিরবেন। ও মশাই, তার মানে একটা করে ইন্দ্রের দিকে আমি যদি তীক্ষ্ণ নজরে মনটাকে রাখি তাহলেই কেল্লা ফতে। প্রশ্নটা মন্দ করেননি। এক বিজ্ঞানী আছেন, নাম হচ্ছে তার সারা লাজার। হ্যাঁ সারা, হ্যাঁ আমি জানি সারা আলী খান। মাফ করবেন, উনি সারা লাজার, আপনার সারা আলী খান নন। উনি একজন বিজ্ঞানী। তাতে উনি দেখাচ্ছেন ইনসুলা বলে মস্তিষ্কের মধ্যে একটি জায়গা আছে। যদি আপনি ইনসুলা নামে জায়গাটিকে বাড়াতে পারেন মাইন্ডফুল হয়ে, তাহলেই কিন্তু আপনার মন শান্ত হয়ে যাবে। ছটপট করার ব্যাপারটা আর থাকবে না। ও এতক্ষণে বুঝলুম। আচ্ছা তা বেশ, এই যে মাইন্ডফুল নাকি কি বলছেন না, এক্ষণে থাকার যে ব্যায়াম বা পদ্ধতি, একটু খোলা করে বলুন দেখি। এই এপ্রিল ফুল হতে হতে বাইরে যতই নিজেকে কুল দেখাই না কেন, ভেতরে তো ফুল বোকা। আচ্ছা, বহুত খুব, আপনার বেশ একটা আগ্রহ জন্মাচ্ছে দেখছি, মন্দ নয়। তাহলে একটু খোলসা করেই বলি না হয়। এই যে আমাদের মন, মাংকি মাইন্ড, এই কথাটা শুনেছেন কি? মানে সোজা কথায় মন হচ্ছে একটি হনুমানের মতো। তা মাংকি মাইন্ডটাকে আপনি যদি বসে না রাখতে পারেন তাহলেই তো আপনার সমস্যা। আপনার মন ছটপট করতে থাকে, আর কখনো আপনাকে আপনার আগের অতীতে নিয়ে যায়, কখনো নিয়ে যায় ভবিষ্যতে। কিছুতেই আর এখনে থাকতে দেয় না। এটা যদি অহরহ চলতে থাকে তাহলে আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে তো আপনার মন থাকবে না। মন যে নিকেতনে থাকবে তাকে রাখতে হবে এক্ষণে। তার জন্য আপনাকে মাইন্ডফুল হতে হবে। আচ্ছা, আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। বলুন। আপনার গিন্নির মুখে কোনো তিল আছে? আবার কি প্রশ্ন মশাই? এসব কি অসভ্য কথাবার্তা? আপনি আমার স্ত্রীর মুখে তিল আছে কিনা সেটা আপনার কেন জিজ্ঞাসা হবে? এত কৌতূহল তো ভালো নয়। উফ, শান্ত হন। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করছি, আমার জানার কোনো আগ্রহ নেই। আমার শুধু প্রশ্ন হলো, আছে কি নেই? আছে তো, ছোট্ট একটা আঁচিল আছে। তো এবারে একটু বলুন দেখি, আঁচিলটা ঠিক মুখের কোন দিকে আছে? ডান দিকে না বাঁ দিকে? চোখে কতটা উপরে বা নিচে? কি সব অবান্তর কথাবার্তা! আমার স্ত্রীর মুখে কোথায় আঁচিল, তিল রয়েছে ডান দিকে না বাম দিকে, উপরে না নিচে, আর কোথায় তিল, এই কি বলা যায় নাকি? আপনার সত্যি বোধহয় মাথার কোনো ব্যারাম আছে। কিচ্ছু ব্যারাম নেই, মনে করতে পারলেন না তো? তার মানে বুঝলেন, স্ত্রীর দিকে ভালো করে তাকানোটাই ভুলে গিয়েছেন। কেননা মন উন্মন। কেন? যখন তাকান হয়তো তখন ভাবছেন অন্য কিছু। এই জন্যই বলছিলাম, যা কিছু হবে, যা কিছু করতে হবে, সবই করতে হবে মাইন্ডফুলি। বাহ, আপনি তো আমার চোখ খুলে দিলেন মশাই। এত মনটা অস্থির করছে, কেমন একটা ভিতরে অপরাধ বোধ হচ্ছে। সেই যে আপনি বিটকয়েন না কি এটা কি বলছিলেন না, ওরকম একটা ব্যাপার হচ্ছে। আমার মন বোধহয় ওখানে থাকছে না, মানে সংসারে থাকছে না। একটু সাধারণ কথা একটু বলতে পারেন, মানে কীভাবে এটা করব? আচ্ছা, আজকে আপনি সকালবেলা কি খেয়েছেন, চা না কফি? চা খেয়েছি মশাই। আচ্ছা বেশ, তা না হয় হলো, চা খেয়েছেন। তা যে কাপটায় চা খেয়েছেন সেই কাপটা কীরকম দেখতে আপনার ভালো করে মনে আছে?
আমি জানি নেই, অধিকাংশ লোকই বলতে পারবে না। তা ধরুন আপনি যখন চাটা খাচ্ছেন তখন চায়ের কাপটাকে আপনি ধরলেন, এই যে চায়ের কাপটা ধরার সময় আপনার আঙুল চায়ের কাপের হাতলটা স্পর্শ করলো, স্পর্শটাকে অনুভব করতেই আপনার মস্তিষ্ক সজাগ হলো, মানে আপনি জোর করে মনটাকে ওখানে নির্দেশ করার চেষ্টা করছেন, অর্থাৎ মন বসলো নড়ে চড়ে। এবার আপনি কাপটা তুলে আনলেন ঠোঁটের কাছে, চুমুক দিলেন। এবার এই যে চুমুকটা দিলেন, চা আস্তে আস্তে আপনার ঠোঁট, আপনার দাঁত, আপনার জিভ, মুখগহ্বর সব কিছুর মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। ঠিক সেই সময়টাই ওই যে অনুভূতি, সেটা কখনো খুব মন দিয়ে বোঝার চেষ্টা করেছেন? করেননি, আমি জানি। তার কারণ সেই সময় আপনি যা লোকমশাই নির্ঘাত খবরের কাগজ খুলে বসেছিলেন, আর খবরের কাগজ খুলে পড়ছিলেন সেন্সেক্স, শেয়ার বাজার, ঠিক কি না? আপনার তো সবই ওই সেক্স আর সেন্সেক্স। একদম ঠিক বলেছেন, ধরা পড়ে গিয়েছি। তো হ্যাঁ, সেই কথাটাই হচ্ছে, যখন আপনি চাটা খাচ্ছেন, চায়ের কাপের হাতলে আঙুলে স্পর্শ করা থেকে শুরু করে আপনি যখন চায়ের স্বাদটা নিচ্ছেন, তার অনুভূতি এবং না আপনার নাকে কোনো গন্ধ এলো কি না, এই সমস্তটাকে ঠাউর করে পেতে হবে চায়ের অনুভব। আর ওই মুহূর্তটায় আপনি কিন্তু কতগুলো ইন্দ্রিয়কে সজাগ করলেন, বুঝতে পারছেন? এটাই হলো মাইন্ডফুলনেস। অর্থাৎ জোর করে আপনি আপনার মনটাকে পাকড়াও করার চেষ্টা করলেন ওই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে। আপনার কথা সবই বুঝলাম অনেকটাই, কিন্তু নিজেকে বদলানো বারবার মনে হচ্ছে খুব মুশকিল হবে, জানেন? কথাটা ঠিকই বলেছেন। আমাদের বেশিরভাগ আচার আচরণের অধিকাংশটাই চলে অটো পাইলটে, অর্থাৎ ও কারো দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে চলতে শুরু করেছে। এখন ব্যাপারটা যা ঘটছে তা ঘটাচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে হিউরিস্টিক্স। প্রশ্ন হলো হিউরিস্টিক্স মানে কি? একটু সহজ করে বুঝিয়ে বলুন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহজ করেই বুঝিয়ে বলছি। হিউরিস্টিক্সের অর্থ হলো মেন্টাল শর্টকাট। অনেকটা ওই ছোটোবেলায় পড়াশোনার সময় যেমন শর্টকাট করতেন না, ঠিক সেই রকম আপনার ব্রেন ও শর্টকাট খোঁজে। ধরুন আপনি একটা অন্ধকার রাস্তায় হাঁটছেন, গা ছমছমে, আপনি কি করবেন? হাঁটাটা অটোমেটিক্যালি দ্রুত হয়ে যাবে। অর্থাৎ নিজেকে বাঁচানোর শর্টকাট ব্রেন সব সময় খুঁজে রাখে, আর ওই শর্টকাটগুলো অনেক সময় আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একদম ঠিক, মানে একদম ঠিক, মানে খুব সহজেই আমি জানেন ওই দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যাই। ঠিক এই রকমই যে মেন্টাল শর্টকাটস, তা আমাদের অটো পাইলট মোডে রাখে। আর কি কি বিষয় হলো আমাদের অটো পাইলট মোডে রাখে? রাখে আমাদের অভ্যেস, যেভাবে অভ্যস্ত হয়ে খাবার খেতে, স্নান করতে, জামা কাপড় পরতে, টেনশনে নখ খুঁটতে। সুতরাং এই অভ্যেসগুলো আমাদের রাখে অটো পাইলট মোডে। আর 3 নম্বরটা কি বলুন তো? সেটা হলো আবেগ। ও আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সে ভালো আবেগ হোক বা খারাপ আবেগ। এমন কিছু আবেগ যেটা হয়তো আমাকে আনন্দ দিচ্ছে, কিংবা এমন কিছু আবেগ যেটা আমাকে দিচ্ছে দুঃখ, সেটাও কিন্তু তড়িৎ গতিতে আমাকে অটো পাইলটে নিয়ে চলে যায়। আর এই মাইন্ডফুলনেসই কিন্তু আপনাকে এই অটো পাইলট থেকে সরাতে সাহায্য করে। অর্থাৎ যখন আপনার ব্রেইন একটা করার জায়গা থেকে হওয়ার জায়গাতে আসবে, এটাকেই বলে ডুইং মোড, যা আপনার অজান্তেই মানসিক সংকট, ক্ষোভ, দ্বিধা, গ্লানি, অপরাধবোধ ইত্যাদি তৈরি করতে থাকে, ওই ডুইং মোড। তাই এই ডুইং মোড থেকে আপনাকে বিইং মোডে আসতে হবে, অর্থাৎ এই মুহূর্তে যা ঘটছে সেইটার সঙ্গে থাকতে হবে, সেই অনুভূতিটার মধ্যে থাকতে হবে, সেই অভিজ্ঞতাটার মধ্যে থাকতে হবে, এবং সেই অভিজ্ঞতাটার মধ্যে থাকবার সময় এমনভাবে রাখতে হবে যেন এটাই বাস্তব, এটাই সত্যি। এই বোঝাটাই কিন্তু মাইন্ডফুলনেস। আপনি মশাই আজ আমার চোখ খুলে দিলেন, মনও বোধহয় খুলে গেল। সব জানলা টানাগুলো বন্ধ ছিল একদিন, আর ওই যে খোলা জানলা দিয়ে দেখতে পাচ্ছি, সেই রবি ঠাকুরের কথার মতো, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। সত্যি দেখা হয় নাই, এত চোখ মিলিয়া, চোখ মিলে সত্যি আমরা দেখিনি। উফ, রবি ঠাকুর তোমার জয় হোক। এবার থেকে বিন্দুতেই সিন্ধুর সন্ধান করি। নমস্কার। এসে এই দাঁড়ালো যে একটা গান আছে না, পাগলা মনটারে তুই বাঁধ, আমাদের সেই বেঁধে রাখতেই হবে। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। প্রত্যেককে ধন্যবাদ যারা আজকে এসছেন, এবং
অন্দরের ঘর বাইরের ঘরকে সুন্দরভাবে উপলব্ধি করলেন এবং ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন অন্তরের কথা, অন্তরের কথা। এবার দেখবেন সেখানে জন্ম নিচ্ছে স্বপ্ন, আমাদের লালিত পালিত স্বপ্ন।